সেই তালিকায় দেখতে পাচ্ছি মাতৃভূমি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিস লিমিটেড, যেটার অধীনে আমাদের ল্যান্ড প্রজেক্ট। মাতৃভূমি হার্ট কেয়ার, একটা হসপিটাল আমাদের। এই হসপিটালের কাজ হলো হার্টের কোনো প্রকার কাটাছেঁড়া বা অপারেশন ব্যতিরেকে রিং পণ্য ছাড়াই চিকিৎসা করা হয়। এই প্রযুক্তি যিনি আবিষ্কার করেছেন উনি চিকিৎসা বিজ্ঞানের এই হার্টের চিকিৎসার এই নতুন পদ্ধতি আবিষ্কারের ফলে নোবেল পুরস্কার পেয়েছেন এবং সারা পৃথিবীতে এই পদ্ধতির জয় জয়কার। আগের যে পদ্ধতি বাইপাস করা, রিং বসানো, সারা পৃথিবী থেকে আস্তে আস্তে এটা বিলুপ্তি লাভ করতে যাচ্ছে। এর প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো আমাদের দেশে আমরা আশা করবো আগামী 2-1 বছরের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে আমাদের এই মাতৃভূমি হার্ট কেয়ার। যে মাতৃভূমি হোল্ডিংস আমাদের কনস্ট্রাকশন কোম্পানি, মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বাংলাদেশ লাক্সারি হ্যান্ডিক্রাফটস বা BLISL আমাদের মূল বিজনেস। 1965 সাল থেকে মূলত আমরা এই বিজনেস করছি। বিশ্বের 12টা দেশে, ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে আমাদের পণ্য রপ্তানি করে থাকি। আমাদের হাতের তৈরি লণ্ঠন, এগুলো আমরা বিক্রি, 100 মতো আইটেম রয়েছে যেগুলো বিভিন্ন দেশে বিক্রি হয়। দেন আমাদের লাস্ট প্রজেক্ট বা কোম্পানি হলো মাইন অ্যান্ড ব্রাদার্স। বেশ কিছু প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে থাকি দেশের বাইরে থেকে, যেটা দেশের মার্কেটে হোলসেলে বিক্রি হয়। এ ছিল আমাদের বিজনেস এন্টিটি। তো আমরা আজকে আলোচনা করবো মাতৃভূমি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিস লিমিটেডের একমাত্র প্রজেক্ট মাতৃভূমি সিটি, আমাদের ল্যান্ড প্রজেক্ট। পোস্টমাসে ম্যানেজমেন্টে কাজ রয়েছেন। ম্যানেজমেন্ট সম্পর্কে যদি বলি, প্রথমেই কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন SM আক্কাস আলী, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, গোপালগঞ্জের মানুষ এবং একই সাথে ব্যবসায়ী। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন MD হানিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা, চাঁদপুরের সন্তান, একজন স্কুল শিক্ষক ছিলেন পেশায়, অবসর নিয়ে সেখান থেকে এসে এই ব্যবসায় যুক্ত হন এবং এই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। ওনারই সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার MD মঈনুদ্দিন, পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার পড়াশোনা করে উনি চাকরি জীবনে না এসে ব্যবসা শুরু করেন এবং এই প্রতিষ্ঠানের MD হিসেবে দায়িত্ব পালন করছেন। রয়েছে ডিরেক্টর ফিনান্স MD ফিরোজ আলম, পুরনো ঢাকার সন্তান, বসুন্ধরা গ্রুপের ফিনান্সের দীর্ঘদিন দায়িত্ব পালন করে এই প্রতিষ্ঠানের ফিনান্সের দায়িত্ব পালন করছেন। রয়েছে ডিরেক্টর HR অ্যান্ড অ্যাডমিন শিলা মহসিন, ওনার বাবা মূলত বাংলাদেশ লাক্সারি হ্যান্ডিক্রাফটস এস্টাবলিশ করেছিলেন। তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী হিসেবে উনি এটার চেয়ারম্যান তথা আমাদের গ্রুপের ডিরেক্টর অ্যান্ড HR অ্যান্ড অ্যাডমিনের দায়িত্ব পালন করছেন। আমরা জানি নিউ স্কাটনের দিলু রোড যার নামে, সেই দিলু সাহেব হল ওনার দাদা। তো তারই সুযোগ্য নাতনি, ঐতিহ্য অনেকগুলো বিজনেস ওনারা করে। তো এই প্রতিষ্ঠানের ডিরেক্টর HR অ্যাডমিন। রয়েছে ডিরেক্টর পার্সেস, আমাদের ভাইস চেয়ারম্যানের দ্বিতীয় সন্তান, দীর্ঘদিন কোরিয়াতে প্রবাসী ছিলেন, সেখান থেকে এসে এই প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্সেস, এই যে জমি আমাদের ক্রয় হয় এগুলো উনি দেখেন। রয়েছে ডিরেক্টর মার্কেটিং, আমাদের ভাইস চেয়ারম্যানের তৃতীয় সন্তান, মার্কেটিং ডিরেক্টর। একদিকে তরুণ লেখক, দেশের বাইরে পড়াশোনা করেছেন, মার্কেটিং এর উপরে অনেকগুলো বই লিখেছেন উনি। এবছর বই মেলায়ও ওনার 2 থেকে 3টা বই প্রকাশ হয়। তো একই সাথে বিভিন্ন আইডিয়া জেনারেট করা মার্কেটিং এর উপরে যেহেতু পড়াশোনা করেছেন, উনি হলেন ডিরেক্টর মার্কেটিং হিসেবে। এই ছিল মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট পরিচিতি। আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হলো প্রেজেন্ট সিচুয়েশন অফ ল্যান্ড সেক্টর ইন বাংলাদেশ। বাংলাদেশের ল্যান্ড সেক্টর, ল্যান্ড প্রজেক্টগুলো যে আছে কি অবস্থায় আছে। আমরা ল্যান্ড প্রজেক্ট বললে সাথে সাথে অনেক নেগেটিভ কোশ্চেন, মানুষ বিভিন্ন নেগেটিভ ভাবে বলে। আসলে এটার এক্সাক্ট সিচুয়েশনটা কি, কেন হয় এমনটি, সেই ব্যাখ্যা আমরা খোঁজার চেষ্টা করবো আজকে আলোচনা থেকে। প্রথমেই আমরা যে কোনো ল্যান্ড প্রজেক্ট নিয়ে কেউ সাথে কথা বলি, সর্বাগ্রেই যে বিষয়টা আসে, প্রজেক্টটা কি রাজুক অ্যাপ্রুভাল আছে? এই প্রশ্নটা সবার কাছে আসে, রাজুকের অনুমতি আছে কিনা। একটু মশাবাই দেখেন তো, লাইটগুলো ম্যাক্সিমাম অন্ধকার দেখায়, এই লাইটগুলো জ্বলার কথা এখানে ম্যাক্সিমাম একসাথে সব অফ করে গেছে। একটা অফ করেন, ওকে থাক থাক, সবটাই মনে মনে। বলছিলাম যে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল বলতে কি বোঝায়? অ্যাপ্রুভাল অথরিটি হলো দুটা, একটা হলো রাজুক বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, আর একটা হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। যদি প্রজেক্টটা রাজধানী এর সীমার মধ্যে হয়, এই সীমাটাকে, এরিয়াটাকে বলা হয় ড্যাপ, ডিটেইল এরিয়া প্ল্যান। এই ডিটেইল এরিয়া প্ল্যানের মধ্যে যদি প্রজেক্ট হয় তাহলে তার অথরিটি হলো রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যদি এটা অন্য জেলায় হয়, ডিটেইল এরিয়া প্ল্যানের বাইরে হয়, সেখানে যদি কোনো প্রজেক্ট করতে হয় তার অথরিটি হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকায় যত প্রজেক্ট সেগুলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। শুধু রাজধানী কেন্দ্রিক যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো রাজুক নিয়ন্ত্রণ করে। অনেকে কিন্তু এই বিষয়টাই বুঝে না। যদি আপনি বলেন আমাদের প্রজেক্টগুলো মুন্সিগঞ্জে করেছি,
তখন বলবে আপনাকে রাজুক অ্যাপ্রুভাল আছে। তার মানে দাঁড়ালো রাজুকটা কতটুকুর জন্য প্রযোজ্য আগে তো আমাকে সেটা জানতে হবে। তাহলে প্রথমেই এর জবাব হলো যে আমাদের প্রজেক্ট এরিয়াটা রাজুকের সীমার বাইরে। আমরা পড়েছি মুন্সিগঞ্জের মধ্যে, সেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সীমার মধ্যে থাকার ফলে আমাদের অ্যাপ্রুভাল অথরিটি হলো জাতীয় বিধান কর্তৃপক্ষ। ওকে, তো আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রথমেই যদি অ্যাপ্রুভালের প্রশ্ন যেটা বলেছিলাম, দুটো হলো অথরিটি, এখন এর সহযোগী প্রতিষ্ঠান রয়েছে আরো দুটি। এই দুটো প্রতিষ্ঠান কখনোই অনুমোদন দিবে না যতক্ষণ পর্যন্ত এই দুটো প্রতিষ্ঠান ক্লিয়ারেন্স না দেবে। তার মানে যে এলাকায় আপনার জমি, সেখানে স্থানীয় সরকার কর্তৃক আগে অ্যাপ্রুভাল লাগবে যে আমি এই জায়গাটা একটা প্রজেক্ট করতে চাই, সেই এলাকাটা গভর্নমেন্টের স্থানীয় সরকারের কোনো প্ল্যানিং আছে কিনা। আমরা যদি ক্লিয়ারেন্স দেয় যে না এখানে আমাদের কোনো আপত্তি নেই, তখনই মাত্র সেটা প্রজেক্ট আকারে চিন্তা করা যাবে। তাহলে প্রজেক্ট করার আগে প্রথমে সেই যে এলাকাটা প্রজেক্ট করতে চাই সেই এলাকাটা আগে আবেদন করে ক্লিয়ারেন্স নিতে হবে স্থানীয় সরকার থেকে। দেন যেতে হবে পরিবেশের কাছে। পরিবেশ কি বলছে, এই এলাকায় প্রজেক্ট করলে যে ক্যাটাগরির জমি এখানে, সেখানে প্রজেক্ট করার উপযোগিতা আছে কিনা। পরিবেশ বলবে ইয়েস, এখানে প্রজেক্ট করা যায়। এখন এই যে প্রজেক্ট করা যায় বা যায় না, এই বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসবো। কোথায় কোথায় প্রজেক্ট হয়, কোথায় হয় না, টাকা হলে সেখানে অ্যাপ্রুভাল দেবে কিনা। মশার পায়ে মনোনিবেশ করবেন, মোবাইল না, মোবাইলটা একদম পকেটে ঢুকে যাবে, পকেটে। তো বলছিলাম তাহলে আগে হলো পরিবেশের ক্লিয়ারেন্স দিবে, দেন হলো স্থানীয় সরকার ক্লিয়ারেন্স দিবে, দেন জমি কিনতে হবে ওই এলাকায়। এই দুটো ক্লিয়ারেন্স না পেয়ে জমি কেনা কোনো অবস্থায় উচিত না। যদি এই ক্লিয়ারেন্স ছাড়া যদি কেউ জমি কিনে, জমি হয়তো থাকবে, প্রজেক্ট না হওয়ার সম্ভাবনা 90%। তাহলে আগে হলো প্রজেক্ট করতে গেলে পরিবেশ এবং স্থানীয় সরকার ক্লিয়ারেন্স নিয়ে জমি কিনে তারপরে হলো অনুমতির প্রশ্ন। ওকে, আমি এক এক করে আলোচনায় যাব। এই অ্যাপ্রুভাল পর্বটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম কাজটা হলো নিবন্ধন, দ্বিতীয় পর্বটা হলো অ্যাপ্রুভাল। ল্যান্ড প্রজেক্ট অ্যাপ্রুভাল হলো অনেক পরের একটা ব্যাপার। প্রজেক্ট হওয়ার একটা যদি প্রজেক্ট অ্যাপ্রুভাল হতে হয় মিনিমাম সময় হলো 5 থেকে 7 বছর। আপনি কাজ শুরু করবেন, ল্যান্ড পারচেস করবেন, ভরাট করবেন, রাস্তাঘাট তৈরি করবেন, যোগাযোগ ব্যবস্থা সব কিছু 18টা গভর্নমেন্টের প্রতিষ্ঠান করতে ক্লিয়ারেন্স নেবেন, যেখানে বাড়ি করার আধুনিক শহর করার সকল উপযোগী হয়েছে। দেন রাজুক অথবা গৃহণ অনুমতি দেবে। স্যার ঘুমাচ্ছিলেন একটু, ক্লান্ত মনে হয়। তো বলছিলাম যে তাহলে প্রথম পর্বটা হলো নিবন্ধন। তাহলে নিবন্ধন নাই এমন কোম্পানির সংখ্যাই বাংলাদেশের 200-র মতো ল্যান্ড কোম্পানি থাকে। তার মধ্যে আমি বলবো সর্বোচ্চ 20 থেকে 25টা বা 30টার বেশি নিবন্ধন নাই। কোম্পানিগুলোই নিবন্ধিত না। কোম্পানিগুলো আগে রাজুক অথবা গৃহণ কর্তৃক নিবন্ধিত লাগে, এক নাম্বার কাজ। তারপরে হলো অ্যাপ্রুভালের প্রশ্ন। যদি সহজ করে বলি, যদি এসএসসি পরীক্ষা দিতে হয় তাহলে আগে হলো 9 রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন পরে পড়াশোনা সিলেবাস থাকে, সেই তার ক্রাইটেরিয়া ফুলফিল করে। ফুলফিল করার পরে পরীক্ষা দেওয়ার আগে টেস্ট পরীক্ষা হয় উপযোগী কিনা, সেখানে পাস করে তারপরে পরীক্ষা দেয় এবং ফাইনালি সার্টিফিকেট পায়। ঠিক একটা ল্যান্ড প্রজেক্টের জন্য এমন প্রথম কাজ হলো নিবন্ধন করা। নিবন্ধনে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে, এগুলো সে ফুলফিল করবে। ফুলফিল করে যখন সব কিছু ওকে করতে পারবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সবকিছু ওকে আছে, দেন ফাইনাল অ্যাপ্রুভ মানে পাস করেছে কোম্পানি, তখন এখানে বাড়ি করার উপযোগী হয়েছে। তাহলে নিবন্ধন পর্ব কি কি লাগে, আমাদের ফাইনাল অ্যাপ্রুভাল পর্বে আমরা যাব। প্রথমে রিকোয়ারমেন্ট অফ পার্ট 1, নিবন্ধন পর্ব শেষ করতে কোম্পানিকে কি কি যোগ্যতা লাগে। প্রথম যোগ্যতা লাগে ওই কোম্পানি নামে মিনিমাম 20 বিঘা জমি কেনা থাকতে হবে, যেখানে প্রজেক্ট করবে সেখানে সর্বনিম্ন 20 বিঘার নিচে জমি কিনে যদি কেউ আবেদন করে 30 বিঘা কমপক্ষে আগে কিনতে হবে। কেনার পরে যদি এর চেয়ে কম হয় তাহলে অনুমোদন পেতে গেলে বলবে দরকার নেই, আপনি আরো জমি কিনেন, না হলে এটুকুর জন্য অনুমোদন লাগে না। আর যখন আপনি বলবেন আমি বড় প্রজেক্ট করবো 200, 300, 400, 500 বিঘা, তখনই বলবে যে হ্যাঁ তাহলে ন্যূনতম 30 বিঘা আগে কিনে দলিলপত্র জমা দেন, পরিবেশের ছাড়পত্র দেন, আর স্থানীয় সরকারের ক্লিয়ারেন্স দেন, তখনই তার নিবন্ধন নিবে। তাহলে নিবন্ধন করতে গেলে আগে হলো তার জমি কেনার শর্ত রয়েছে এবং দুটো ক্লিয়ারেন্সের শর্ত রয়েছে। এক নম্বর, তার মানে হলো 30 বিঘা জমি লাগবে। কার নামে? কোন ডিরেক্টরের নামে থাকলে চলবে না, পাওয়ার দিলে চলবে না, আত্মীয় স্বজনের নামে বায়না করা থাকলে চলবে না। সরাসরি যে কোম্পানি প্রজেক্ট বাস্তবায়ন করবে সেই কোম্পানির নামে থাকতে হবে জমি। নাম্বার 2, প্রজেক্ট লেআউট থাকতে হবে। এই প্রজেক্টটা একজন নগর পরিকল্পনাবিদ, নগর যে সিটি প্ল্যানার যাকে বলে, এরকম যে বাংলাদেশে মনে করেন 8-10 জন আছে এই সিটি প্ল্যানার, বইয়ের থেকে পাশ করা, সবাই দেশের বাইরে পড়াশোনা করেছে।
এই একজন নগর পরিকল্পনাবিদ এটা ডিজাইন করবে। একটা নগরের যে একটা বিল্ডিং করতে গেলে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। একটা আধুনিক সিটি করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কতটুকু জমি ছাড়তে হবে, রাস্তা কত ফিট বাই কত ফিট হবে, সেখানে স্কুল কলেজ খেলার মাঠ কতটুকু থাকবে, গেট কিভাবে হবে ইত্যাদি। এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল যদি করে একটা লেআউট ডিজাইন করতে হবে। দেন হলো ইআইএ সার্টিফিকেট লাগবে। কোথায়? এটা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইআইএ সার্টিফিকেট ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইআইএ সনদ, যেখানে প্রজেক্ট করার উপযোগী। রেজিস্ট্রেশন লাগবে জাতীয় পরিবহন কর্তৃপক্ষের অথবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের। দেন হলো লোকাল গভর্নমেন্ট কর্তৃক পরিবেশ এবং অবস্থানগত ছাড়পত্র নিতে হবে। এবং বিএলডিএ বাংলাদেশ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, দুটো অ্যাসোসিয়েশন আছে, একটা হলো রিহাব যারা বিল্ডিং কনস্ট্রাকশন করে, এটা হলো রিহাব রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অথরিটি অফ বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আরেকটা হলো বিএলডিএ বাংলাদেশ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো এই ল্যান্ড ডেভেলপমেন্ট যে অ্যাসোসিয়েশন, যতগুলো কোম্পানি আছে তাদেরকে নিজে অ্যাসোসিয়েশনের সদস্য করতে হবে। তো এই 7টা রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় তাহলেই সেই প্রজেক্টটা নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। এই স্যারের একটু কার সাথে জানি আসছেন, জানি কার সাথে, কাছে থাকতে হবে তো, ঘুমাইলে তো। ওকে, আমরা দেখলাম যে 7টা ন্যূনতম যোগ্যতা ফিল আপ করতে হয়। এবার আসছি পার্ট 2, দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বটা হলো অনুমোদন। ফাইনাল প্রজেক্ট অনুমোদন, আমরা যে বলছি প্রজেক্টে অনুমোদন আছে, এই অনুমোদন পর্ব বলতে কি বুঝি এবং কি কি লাগে। কি আমাদের কাছে লোকসংখ্যা এত অল্প? নিচে তো অল্প থাকার কথা না, ওদিকে লোকজন আছে মনে হয়, একজন একটু যাচাই করে, ওদিকে লোকজন থাকার কথা। আমরা চলে যাই পার্ট 2-তে। 1 নম্বরে হলো ডিজিটাল সার্ভে। যদি কোনো প্রজেক্ট অ্যাপ্রুভাল করতে হয় তার প্রথম শর্ত তার ডিজিটাল সার্ভে লাগবে। ডিজিটাল সার্ভে মানে হলো বাংলাদেশে অনেকগুলো ডিজিটাল সার্ভে কোম্পানি আছে, তারা প্র্যাকটিক্যাল 3 থেকে 4 দিন গিয়ে এলাকায় বিভিন্নভাবে জমির মাপজোক করবে, নকশা তুলবে। দেন হলো এটাকে নিয়ে তারা প্র্যাকটিক্যাল মেপে এটার উপরে নির্ভর করে মূলত লেআউটটা তৈরি হয়। এখানে ন্যূনতম খরচ হয় একটা লেআউট এবং ডিজিটাল সার্ভে করতে 1.5 থেকে 2 কোটি টাকা, প্রায় মাস খানেকের মতো লাগে বলে এটা রিপোর্টই করতে। আর ডিজাইন সহ অ্যাটলিস্ট মাস 3-এর মতো সময় লাগে অরিজিনাল যদি একটা ল্যান্ড প্রজেক্টের লেআউট করতে হয়। তো যাই হোক, এরপরে যেটা লাগবে প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যাজ লেআউট। যেভাবে লেআউটে বলা আছে, একজন নগর পরিকল্পনাবিদ যেভাবে পাস করেছে প্রজেক্টটাকে, সেই আকারে প্র্যাকটিক্যালি প্রজেক্টটা ডেভেলপ হয়েছে কিনা সেটা দেখবে তারা, এসে সরেজমিনে তদন্ত করবে। রাস্তা বলছেন এখানে লিখছেন 25 ফিট, আপনি 20 ফিট করেছেন কিনা। রাস্তা লিখেছেন 60 ফিট, ওখানে 50 ফিট করেছেন কিনা। এই লিখছেন এখানে খেলার মাঠ থাকবে, সেটা আছে কিনা। এগুলো প্র্যাকটিক্যাল সরেজমিনে তারা এসে যখন দেখবে যে সব ঠিকঠাক আছে লেআউটে যেভাবে করে বলছেন। দেন হলো সয়েল টেস্ট করে দেখবে এখানে বিল্ডিং করার উপযোগী হয়েছে কিনা। যে এলাকাটা আপনি এখনই টাকা আছে 3 মাসের মধ্যে ভরাট করে ফেললেন, 20 ফিট গভীর, এটা ভরাট করে আপনি লেভেল করে রাস্তাঘাট করে ফেলছেন একদম 3 মাসের মধ্যে, এখানে কি বিল্ডিং করার পারমিশন পাবেন? নো। তাহলে অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর লাগবে এই বালুটা সেট হতে। যখন এটা মাটির মতো সেট হয়ে যাবে তারা সয়েল টেস্ট করে বলবে হ্যাঁ এখন এই মাটিটা বিল্ডিং করার উপযোগী হয়েছে। এই সয়েল টেস্টের রিপোর্ট ওনারা কনফার্ম করবে। দেন প্রজেক্ট রেডি হতে হবে ফর কনস্ট্রাকশন। সকল ইউটিলিটি সার্ভিস, সেখানে বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা সব ওকে আছে কিনা, মেইন রাস্তাঘাটগুলো কানেক্ট হয়েছে কিনা। যখন এগুলো এটাকে ইউটিলিটি সার্ভিস বলে, এটা আগে ক্লিয়ার হতে হবে, সকল অ্যাভেলেবেল হতে হবে। তারপরে রয়েছে অ্যাপ্রুভাল ফ্রম দ্য রোডস অ্যান্ড হাইওয়ে। রোডস অ্যান্ড হাইওয়ে দেখবে যে গাড়ি চলাচল, এই যে এতগুলো মানুষ থাকবে, আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা তার ক্লিয়ার হয়েছে কিনা। তারপরে হলো ওয়াটার উন্নয়ন, মানে পানি উন্নয়ন বোর্ড, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড দেখবে সেখানে ড্রেনেজ ব্যবস্থা, পানি সাপ্লাই এগুলো ঠিক আছে কিনা। এরকম মোট 18টা প্রতিষ্ঠান গভর্নমেন্টের এক এক করে ক্লিয়ার দিতে হবে। যখন এগুলো সব হয়ে যাবে তখনই মাত্র একটা প্রজেক্টকে রাজুক অথবা গেরিহন অনুমতি দেবে। তার মানে অনেক বড় একটা পর্ব। অথচ আমরা সহজেই বলি, যদি শুনি যে জমির দাম 7 লাখ, 8 লাখ, 10 লাখ, বলি ভাই ওটা কি প্রজেক্টে অ্যাপ্রুভাল আছে? মনে রাখতে হবে অ্যাপ্রুভাল প্রজেক্টের জমির দাম কমপক্ষে 60 লাখ, ঢাকার আশপাশে দূরত্ব যতই হোক। এখান থেকে যত দূরত্ব বেশি হোক এটা কোনো ফ্যাক্টর না। আর যদি সেটা রাজুক বা গেরিহন অ্যাপ্রুভাল কোনো প্রজেক্ট হয়, সেখানে জমির দাম মিনিমাম হলো 60 লাখ। যদি 40 লাখও হয় তাহলে ধরে নেবেন প্রজেক্ট অ্যাপ্রুভাল হয়নি। তাহলে এক কথায় কারণ হলো সেখানে সকল নাগরিক সুবিধা নিশ্চিত হয়েছে, বাড়িঘরের উপযোগী আধুনিক, যেমন বসুন্ধরার ভিতরে কারা থাকেন, তারপরে হলো বাড়িধারায় কারা থাকেন,
যেই টাইপের মানুষ থাকে একটা আধুনিক প্রজেক্টে তারাই থাকতে চায় নাগরিক সকল সুবিধাগুলো যেখানে অ্যাভেলেবেল থাকে। তো ওটা যদি তৈরি হয়, সিকিউরিটি তৈরি হয় সেখানে, তাহলে সেখানে জমির দামটা 10, 20, 25, 30 লাখে সম্ভব নয়। এবং এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট অনুমোদন পেয়েছে প্রত্যেকটা প্রজেক্টের জমির দাম এমন। আমি দুইটা উদাহরণ দিই, সহজে আপনারা বুঝতে পারবেন। যেমন এইদিকে মুক্তা মান্ডার দিকে একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট অনুমোদন দিয়েছে, নাম হলো গ্রিন মডেল টাউন। গ্রিন মডেল টাউনে 3টা ব্লক ABC 3টা ব্লক অনুমোদন পেয়েছে। জমির দাম কত কেউ জানি? জমির দাম মিনিমাম 60। এই 3টা ব্লকে সর্বনিম্ন জমির দাম 60 লাখ। যেই ব্লকগুলো অনুমোদন পায় নাই এখনো সেই ব্লকগুলোতে 30 থেকে 40 লাখ। যেখানে বালু ফেলে নাই, কিছুই করে নাই, সেই জায়গাগুলোতে এখনো 25 লাখ বিক্রি হয়। তাহলে যেখানে অনুমোদন পেয়েছে সেই জায়গাটায় একটা প্লটের সর্বনিম্ন পার কাঠা মূল্য হলো 60 লাখ। এবার আমি চলে যাই আফতাবনগর, যেটুকু পর্যন্ত অনুমোদন পেয়েছে সেই জায়গাটায় পর্যন্ত যদি আপনি প্লট কিনতে চান প্রায় 1 কোটি টাকা, নেন অ্যাবাউট 5-10 লাখ কম বেশি হতে পারে, 1 কোটি টাকার মতো পার কাঠা। এখানে মোহাম্মদপুরে বেশ কয়েকটা প্রজেক্ট আছে, ইস্টার্ন হাউজিং আছে মোহাম্মদপুরের, এটা অ্যাপ্রুভাল হয়েছে, বিল্ডিং আবেদন উঠেছে। এখানে যদি কোনো প্লট পাওয়া যায় পার কাঠার মূল্য কত? 60 থেকে 70 লাখের নিচে পার কাঠা নেই। এভাবে যেখানে যেখানে আপনি দেখবেন যে প্রজেক্ট অনুমোদন পেয়েছে সেখানে মিনিমাম রেট হলো 60 লাখ টাকা। তাহলে আমরা যদি শুনি যেটা প্রজেক্টে 10-12 লাখ 15 লাখ টাকা 20 টাকা চাচ্ছে, আমরা বলতেছি প্রজেক্টের অনুমোদন আছে, মানে আমি বুঝতে পারতেছি না যে কি প্রশ্ন করা হচ্ছে। মানে যদি বলা হয় একটা বাচ্চার বয়স হলো কত বছর? 12 বছর, বলতেছি ইউনিভার্সিটি পড়ে। মানে আমার অবস্থাটা এরকম, বাচ্চাকে যদি বলি বয়স 12 বছর, ইউনিভার্সিটি যাওয়া সম্ভব নয়। তাহলে একইভাবে যদি জমির দাম হয় 10-12-15 লাখ 20 লাখ, সেটা রাজুকে অ্যাপ্রুভাল বা গৃহ অ্যাপ্রুভাল সম্ভব নয়। কারণ ওটা অ্যাপ্রুভাল হতে হলে 60 লাখ হতে হবে। যদি শুনেন 50 থেকে 60 লাখ, তাহলে প্রশ্ন করা উচিত ভাই প্রজেক্টের রাজুকে অ্যাপ্রুভাল আছে কিনা অথবা গৃহ অ্যাপ্রুভাল আছে কিনা। যদি 8 লাখ 10 লাখ 20 লাখ হয় তাহলে কোন অবস্থায় এটার অ্যাপ্রুভাল নেই, এটা কনফার্ম আন্ডার প্রসেসিং চলমান। তারা ডেভেলপ করছে, যেটা করলে পরে রাজুক অথবা গৃহ অনুমোদন দিবে সেই প্রক্রিয়ায় তারা আছে, বিধায় দামটা এখনো কম। ওকে, তাহলে আমরা বুঝলাম অ্যাপ্রুভাল পর্বটা অনেক দূরে। এবার আমরা চলে যাই, একটা প্রজেক্টকে 3টা ক্রাইটেরিয়া ভাগ করা হয়েছে, প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ এবং ফাইনাল স্টেজ। প্রাইমারি স্টেজের প্রজেক্ট বলতে আমরা বুঝি সেটাই সেই ধরনের প্রজেক্টকে যেখানে জমি কেনা এখনো কোম্পানি চলমান, হয়তো 50, 100, 150 বিঘা, 4 ভাগের 5 ভাগের 7 ভাগের 10 ভাগের একবার জমি কোম্পানি কিনেছে, বাট 30 বিঘার উপরে ন্যূনতম জমি কিনেছে। নাম্বার 2, এই সবগুলো লিগ্যাল পেপার তারা আপডেট করেছে, পরিবেশের ক্লিয়ারেন্স নিয়েছে, স্থানীয় সরকার ক্লিয়ারেন্স নিয়েছে, তারপরে এটা ডিজিটাল সার্ভে করেছে, নিবন্ধন পর্ব শেষ করেছে এবং এখনো জমি কেনা তার বাকি। তাহলে সেই লেভেলের প্রজেক্টগুলোকে বলা হয়, বা প্রজেক্টে গিয়ে কোনো রাস্তাঘাট কিছু দেখা যাবে না, যাই দেখবেন না মেইন রাস্তা কই, প্লট কোথায়, কতগুলো প্লট রেডি আছে, এটা কিছু খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা এখনো জমি কেনার পর্ব চলছে। একটা প্রজেক্ট করার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ হলো জমি কেনা। একটা এলাকায় 300, 500, 700 বিঘা জমি কিনতে 100 বিঘা জমি মানে কমপক্ষে 100 কোটি টাকা। 100 বিঘা জমি মিনিমামের দাম হলো 100 কোটি মিনিমাম। তাহলে যদি একটা প্রজেক্ট 1000 বিঘার হয় তাহলে মিনিমাম সেই জমিটা কিনতে কমপক্ষে 1000 কোটি টাকা লাগবে, সর্বনিম্ন বাজেট। উপরেটা 1500, 1700, 2000 কোটি টাকা লাগতে পারে। তাহলে এক নম্বর কাজ হলো, তাহলে জমি কেনা কমপ্লিট হয় নাই। জমি কেনা যতক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট 70 থেকে 80% শেষ না হবে সেই কোম্পানি প্রজেক্ট ডেভেলপ করে না। কারণ প্রজেক্ট ডেভেলপ করলে জমির দাম বেড়ে যায় এবং তারা জমি কিনতে পারে না। ব্যক্তিগত অন্যান্য লোকজন এসে সেখানে ঢুকে জমি কেনা শুরু করে দেয়, প্রজেক্ট স্টপ হয়ে যায়। তার মানে এই কারণে কোম্পানি শুরুতে চাইলেও প্রজেক্ট ডেভেলপ করা সম্ভব না। তাহলে এই লেভেলের কোম্পানিকে বলা হয় প্রাইমারি স্টেজের কোম্পানি। আমি আবারও বলছি, মিনিমাম 30 বিঘার উপরে জমি কিনেছে, তার স্থানীয় সরকার অনুমোদন নিয়েছে, তারপরে পরিবেশের ছাড়পত্র নিয়েছে, 2টা নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছে এবং ডিজিটাল সার্ভে করেছে, এই লেভেলের কোম্পানিকে বলা হয় প্রাইমারি স্টেজের। প্র্যাকটিক্যাল যে প্রজেক্টে কিছুই দৃশ্যমান মনে হবে না। এবার চলে আসে সেকেন্ডারি স্টেজের কোম্পানি, মানে হলো যার কমপক্ষে 50% জমি কেনা হয়ে গেছে এবং সে 1-2টা ব্লক বা সেক্টর রাস্তাঘাট রেডি করে সে সম্পূর্ণ আবেদন করে বসে আছে গভর্নমেন্টের কাছে যে আমরা এটা ছাড়পত্র চাই। ছাড়পত্র পাওয়ার জন্য যত যোগ্যতা লাগে সবচেয়ে ফুলফিল করে অপেক্ষা করছে, পরীক্ষা দিয়ে যেন আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করে যাব, ঠিক সেই সকল যোগ্যতা ফিল আপ করে অপেক্ষা করছে গভর্নমেন্টের ছাড়পত্র পাওয়ার জন্য। এই লেভেলের প্রজেক্টকে বলা হয় সেকেন্ডারি স্টেজের প্রজেক্ট। আর ফাইনাল স্টেজের প্রজেক্ট মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তাহলে 3টা পর্ব।
সেক্ষেত্রে মাতৃভূমি সিটি কোন পর্বে রয়েছে? প্রাইমারি স্টেজে। সুতরাং এখানে কোনো রাস্তাঘাট রেডি নেই, আমরা কি প্লট আশা করবো না রেডি করা? সব জমি কেনা শেষ হয়েছে কিনা প্রশ্নই আসে না, কারণ জমি কেনা শেষ হলে তো আমরা সেকেন্ডারি স্টেজে পৌঁছে যেতাম। তাহলে যদি আমরা বলি যে প্রাইমারি স্টেজের প্রজেক্ট, তাহলে কি কি পাবো না? রাস্তাঘাট দেখতে পাবো না, ল্যান্ড ডেভেলপমেন্ট নাই, সব জমি কেনা শেষ হয় নাই, এগুলো সবই আন্ডার প্রসেসিং। যখনই সেকেন্ডারি স্টেজে যাবো তখন আমি বুঝবো যে আমি কি অন্তত 200 প্লট রেডি দেখবো, 200 প্লট রেডি দেখবো, মেইন রাস্তাগুলো গেটগুলো রেডি দেখবো, রাস্তা পিচ ঢালাই কার্পেটিং থাকবে, কারণ যদি কার্পেটিং না থাকে তাহলে গভর্নমেন্টের কাছে আবেদনই করতে পারছে না। তাহলে এই পরপর যারা শেষ করেছে সেই কোম্পানিগুলো অবশ্যই অনেক বেশি দামে জমি গেছে। এবার আমরা চলে যাই একটু প্রাইসের দিকে। আচ্ছা আরেকটু বলি, যত কোম্পানি ইনস্টলমেন্টে ল্যান্ড সেল করে অল আর প্রাইমারি স্টেজের প্রজেক্ট। কিস্তিতে জমি বেচে, কেন বেচবে? কোম্পানি যদি বিনিয়োগ শেষ হয়ে যায়, তার যদি টাকা থাকে তাহলে সে কিস্তিতে জমি বেচে না। কিস্তিতে বেচে ওই সকল কোম্পানি তার পিছনে অনেক জমি কেনা বাকি, সামনে সে হয়তো 100 কোটি ইনভেস্ট করেছে অথবা 50 কোটি ইনভেস্ট করেছে, এখন সেই টাকা বের করে পিছনের দিকে জমি কেনা দরকার, বিধায় সে এই জমিগুলো বিক্রি করছে, পিছনে জমি নিচ্ছে। তাহলে যেই কোম্পানিগুলো কিস্তিতে প্লট বেচে প্রত্যেকটা কোম্পানি প্রাইমারি স্টেজের কোম্পানি, অথবা সে একটা ব্লক অনুমোদন পেয়েছে বাকি ব্লকগুলো অনুমোদন পায় না, তার টাকা দরকার, এই টাকা দিয়ে সে পিছনে এখনো জমি কেনার কাজ চালাচ্ছে। তার মানে জমি কেনা শেষ হয় নাই এমন কোম্পানি মাত্র ল্যান্ড কিস্তিতে বেচে। এই মেসেজটা ক্লিয়ার? তাহলে যেই কোম্পানি ল্যান্ড কিস্তিতে বেচে সেই কোম্পানিকে প্রশ্ন করার কোনো সুযোগই নাই প্রজেক্ট অ্যাপ্রুভালের, দরকার নেই এই প্রশ্ন করার, অবান্তর। যদি কেউ করে ধরে নিতে হবে তার নলেজ কম আছে সে প্রশ্ন করে। সুতরাং কিস্তিতে জমি বেচবো মানে আমি টাকা দিব না, আস্তে আস্তে করে 5 বছরের টাকা দিব, আমি জিজ্ঞেস করছি প্রজেক্ট অ্যাপ্রুভাল আছে কিনা। মূলত আমার সকল বিনিয়োগ যদি শেষ হয়ে যায় কোম্পানিগুলো, তখন তারা যে ল্যান্ড সেল করে সে লেখালে অফার দিবে, একবারে টাকা দিবে, রেজিস্ট্রি করে দিয়ে দেবে, আপনি পুরো বুঝিয়ে দেবে, আপনি বাড়ি করবেন। এই পর্যায়ে কোনো কোম্পানি কিস্তিতে বাংলাদেশে জমি বিক্রি করে না, কারণ বাংলাদেশে যতটুকু প্রজেক্ট আছে, যতগুলো প্লট আছে, তার চেয়ে গ্রাহক চাহিদাগুলো 4 থেকে 5 গুণ বেশি ঢাকা শহরের আশপাশে। তার মানে রেডি হলে সাথে সাথে যদি কেউ শোনে প্লট রেডি আছে, মূল্য এটা সাথে সাথে বিক্রি হয়ে যায়। একটা প্লট যদি রেডি থাকে তার নেওয়ার জন্য 50 থেকে 100 জন দাঁড়ানো আছে। সুতরাং ক্লায়েন্ট খুঁজে পায় না সেই কোম্পানিগুলো যাদের প্লট রেডি না, যাদের প্লট রেডি না। তার মানে প্র্যাকটিক্যাল যা বলছে, প্র্যাকটিক্যাল যাই দেখে যে এখানে প্লট রেডি নেই, রাস্তাঘাট নেই, মানুষ বিশ্বাস করতে পারছে না, তারা নিচ্ছে না, অনেক কিছু মার্কেটিং করতে হচ্ছে, বুঝাতে হচ্ছে। আর যার প্লট রেডি আছে তাকে কিচ্ছু বলতে হয় না, খালি পত্রিকায় লিখবে মানে প্লট খালি আছে। একটা প্লট খালি থাকলে 100 জন কল দেয় নেওয়ার জন্য। এটা হলো বাংলাদেশ, কারণ এখানে তো জমি নাই, ঢাকা শহরের আশপাশে জমি নেই, কোনো রেডি প্লট পাওয়া যায় না। যদি কেউ শোনে বসুন্ধরা একটা প্লট খালি হয়েছে, পত্রিকায় দেয়, দেখবেন ওখানে কল কন্টিনিউ, আপনি কল দিবেন খালি বিজি আর বিজি নাম্বার। কারণ কি শত শত মানুষ চেষ্টা করছে প্লটটা নেওয়ার জন্য। যদি কেউ শোনা যায় আপনার একটা প্লট খালি হয়েছে, পত্রিকার বিজ্ঞাপন পাওয়া যায়, আপনি কল দিয়ে ঢুকতে পারবেন না, লাইনে কন্টিনিউ বিজি থাকে, সবাই জানার চেষ্টা করছে এই নাম্বারে প্লট নেওয়ার জন্য, কারণ এখানে মানুষ বেশি, সেই তুলনায় জমি কম, বিধায় মানুষের আগ্রহ, প্রচুর মানুষের আগ্রহ, টাকা আছে, প্লট পাচ্ছে না। ভালো, তো যাই হোক আমরা 3টা অবস্থার সম্পর্কে বললাম। এবার আমরা চলে যাই প্রজেক্ট পছন্দ হওয়ার বিষয়। প্রাইস কেমন হবে? প্রাইমারি স্টেজের প্রজেক্টগুলো সাধারণত 7 থেকে 12 লাখ টাকা বিক্রি করে কোম্পানিগুলো এবং কিস্তিতে। সেকেন্ডারি স্টেজের কোম্পানিগুলি 25 থেকে 30 টাকা পার কাঠা বিক্রি করে। ফাইনাল স্টেজের কোম্পানিগুলি 50 থেকে 60 লাখ মিনিমাম, উপরে 1 কোটি টাকার উপরে চলে যায়। তাহলে এ হলো মূল্য বুঝেও আমরা বুঝতে পারবো যে প্রজেক্টগুলো কোন লেভেলে আছে। জাস্ট একটু খবর নিতে হবে যে রাজুকের জন্য বা অ্যাপ্রুভালের জন্য তারা আবেদন সাবমিট করেছে কিনা। ওকে, এবার আমরা বলে যে আমাদের তাহলে কি ধরনের প্লট পছন্দ করা উচিত, প্লট কিভাবে পছন্দ করা উচিত। প্লট পছন্দ করবো আমাদের সামর্থ্যের মধ্যে দিয়ে। একটা ঈদ চলে গেল, পরাপর্যন্ত ঈদ। আচ্ছা বলেন তো, আমাদের দেশে বড় বড় সুপার শপিং মলগুলি, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কের মতো জায়গাগুলোতে কি বেচা কেনা হয়েছে না কাপড় চোপড়? কি প্রচুর ভিড় ছিল। আচ্ছা এবার যারা একটু সেকেন্ডারি স্টেজে যে শপিং মলগুলি, সেখানে কাপড় চোপড় বিক্রি হয়েছে না? ভিড় ছিল না? আবার ফুটপাতে এই গুলিস্তান সেখানেও ছিল। তাহলে এই যে যিনি বসুন্ধরায় অথবা যমুনা ফিউচার পার্কে পছন্দ করতেন আর যিনি গুলিস্তানে পছন্দ করছেন, এর মধ্যে ভিন্নতা কি? ব্যক্তির সামর্থ্য। যার সামর্থ্য বেশি সে চলে গেছে বসুন্ধরা অথবা যমুনা দেশের বাইরে। এমন লোক তো ছিল বাংলাদেশের বাইরে কিন্তু
কেনাকাটা করে আসছেন? অবশ্যই। কি আসছে না? তাহলে যার সামর্থ্য যে লেভেলে এসে সেই লেভেলের প্রোডাক্ট পছন্দ করবে। যে ব্যক্তি সামর্থ্য আছে একসাথে এখন 2 কোটি টাকা দিয়ে প্লট কিনবে, সে আমাদের প্রজেক্টে আসবে না। কি আসবে? কি প্রশ্নই আসে না। সে বলবে আমি দেখবো, কাগজপত্র দেখবো, প্লট পছন্দ হবে, আমি এখন টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেবো, পরের দিন থেকে আমি প্ল্যান সাবমিট করবো, বাড়ি করে দেবো। কি তাই নাকি? তাহলে প্রাইমারি স্টেজে প্রজেক্ট পছন্দ করার জন্য এখন তাহলে আমাদের ক্লায়েন্ট কারা হবে? প্রাইমারি বা সেকেন্ডারি স্টেজে প্রজেক্টের ক্লায়েন্ট কারা হবে? যেগুলো চাইলেই একসাথে 2-5 কোটি টাকা দেওয়ার সামর্থ্য নাই, তার সে 4-5 বছর 7 বছর বসে একটু একটু করে টাকা দেবে। ভাই আমি 5-7 বছর বসে পাইলেও হবে, কিন্তু আমি শুধু চাই যে আমি যেন পাই ভালোটা। কি তাই তো? তার সামর্থ্য নাই। দ্বিতীয় ক্যাটাগরিতে যাবে কারা? যে ব্যক্তি মনে করে আর 5 বছর পরে বাড়ি করলেও হবে, কিন্তু প্লটটা দেখতে চাই রেডি আছে কিনা। তাহলে এখন আমি বাড়ি করতে পারবো না, কিন্তু রাস্তাঘাট রেডি হয়েছে, প্লটটা রেডি হয়েছে, টাকা লাগবে কত? 30 লাখ কমপক্ষে। 3 কাঠা প্লট নিতে হলে 1 কোটি টাকা রেজিস্ট্রেশন খরচ সহ। যদি 5 কাঠা প্লট নিতে চান 1.5 থেকে 2 কোটি লাগবে। যদি আপনার এই সামর্থ্য থাকে তাহলে আপনি ওই লেভেলের প্রজেক্ট খুঁজেন, আমাদের এই প্রাইমারি স্টেজের প্রজেক্ট খুঁজে লাভ নেই, আপনার পছন্দ হবে না। ক্লিয়ার? আবার যাদের সামর্থ্য একদমই নাই, সে বলে ভাই 10 বছর দেওয়া যায় না? না ভাই এত লং তো হয় না, 5 বছরের মধ্যে হয় না, আমাকে একটু 10 বছর করে দেন, এটাকে তো আমি পারবো না, কিস্তিটা মাসে 8-10 হাজার হলে ভালো হয়। কি বুঝতে পেরেছেন? যদি বলেন 5 বছরে নিব, না কিস্তি তো হয়ে যায় স্যার মাসে 30,000, আমি তো পারবো না, আমাকে 10,000 টাকার মধ্যে করা যায় না। তাহলে এইরকম লেভেলের মানুষ যারা, তার সামর্থ্য কম, সে চায় ধীর গতিতে দীর্ঘ মেয়াদ দিয়ে দিয়ে একটু একটু করে আমি আগাবো। যদি এই সামর্থ্য থাকে তাহলে আমি প্লটটা নিতে পারবো। এই লেভেলের লোকের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের দেশে। কি তাই নাকি? তাহলে প্রজেক্ট পছন্দ হওয়া নির্ভর করছে তার সামর্থ্যের উপরে। হ্যাঁ, এখন যিনি প্রাইমারি স্টেজে প্রজেক্ট পছন্দ করবেন তারও কিছু নলেজ থাকবে। সে আবার ভুল জায়গায় যাচ্ছে কিনা, যেখানে পরিবেশের ক্লিয়ারেন্সি নাই, যেখানে হয়তো স্থানীয় সরকার ছাড়পত্র দেয় নাই, যেখানে কোম্পানিটার নিবন্ধন নাই, আদৌ জমি কিনেছে কিনা তার নিশ্চয়তা নাই। এইটুকু তো দেখে শুনে আমাকে কিনতে হবে। যদি আমি এটুকু যাচাই বাছাই না করে আমি এক জায়গায় ঝাঁপিয়ে পড়ি, তাহলে সেখানে টোটালটাই লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যেখানে ম্যাক্সিমাম জনগোষ্ঠী যেতে চায় সেই জায়গাটায় অনিয়মটা সবচেয়ে বেশি হয়। যেখানে সমাজের এলিট শ্রেণীর মানুষ যায় সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। কি তাই নাকি? তাহলে বসুন্ধরা যদি যখন প্লট বিক্রি করে সেটা প্রতারিত হওয়ার সম্ভাবনা 99% নাই। কারণ কি? ওই প্লটটা 2 হাত বদল হয়ে এসেছে, কাগজপত্র দেখে ক্লিয়ারেন্স আপনি নিয়ে নেবেন, সব আপডেট আছে কিনা দেখে টাকা দিয়ে রেজিস্ট্রি হয়ে যাবে। কি প্রতারিত প্লট পাবো কি পাবো না? সম্ভাবনা আছে? নাই। আপনি যদি এখন বনশ্রীতে প্লট কিনেন, কি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে? কোনো কেস মামলা ঝামেলা আছে কিনা, মালিকানার কোনো, এটুকু শুধু আপনি দেখবেন, কিন্তু সার্চ দিলে এখন অনলাইনে সব পাওয়া যায়। বাকিটা আপনি নেবেন, বাউন্ডারি করবেন, বাড়ি করা শুরু করে দেবেন। প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে? তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেখানে যে প্রজেক্টটা রেডি না, রাস্তাঘাট তৈরি হয় নাই, অথবা বালুঘাট করে দেখাচ্ছে প্লট কিছু রেডি করে, কিন্তু এখনো তার পরিবেশের ছাড়পত্র নেয় নাই, এখনো সে স্থানীয় সরকার ক্লিয়ারেন্স নেয় নাই, জমি পর্যাপ্ত কিনে নাই। এই জায়গায় যাদের ব্যারিয়ার আছে, আমাকে একটু যদি আমার সামর্থ্য কম থাকে তাহলে ওই ব্যক্তি একটু বেশি সচেতন হবে, কারণ তাদেরই প্রতারিত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, যেহেতু তারা ঝুঁকি নিয়েই কাজটা করছে। সুতরাং আমাদেরকে এই নলেজটুকু থাকলে আমরা বিশ্বাস করি একটা মানুষ অন্তত প্লট পছন্দ করে সে প্রতারিত হবে না। আমরা চলে যাই এবার। অনেকে আছে আবার প্লট প্রজেক্ট তো ঠিকই হয়েছে, 10 বছর 12 বছর 15 বছর 20 বছর লেগে গেছে প্রজেক্ট হওয়ার জন্য, কেউ জীবন শেষ হয়ে গেছে, সে বৃদ্ধ বয়সে পেনশন পেয়ে সেই টাকা দিয়ে প্লটের বুকিং দিয়েছিল, অথবা চাকরি করবে শেষ জীবনের শেষ 50 বছরের পরে, এখন তার জীবনদশা শেষ, কিন্তু প্রজেক্ট এখনো রেডি না। তার ছেলে সন্তান ছোট ছিল, এখন বড় হয়ে গেছে 30 বছর, এখনো প্রজেক্ট রেডি হয় নাই, এমন প্রজেক্টও আছে বছর। মানে প্লট কিনে জীবনদশায় দেখে যাওয়া সম্ভব হয় না, এমন কোম্পানির সংখ্যাও ঢাকা শহরে আশপাশে কম নয়। দেখেন, তো আমরা দেখবো তাহলে জানা দরকার একটা প্রজেক্ট কেন বাস্তবায়ন করতে দেরি হয়। সবাই আশা করে 5-7-10 বছরের মধ্যে হয়ে যাবে একটা প্রজেক্ট, কি তাই নাকি? এখন কোনো কোনো কোম্পানিকে দেখা যায় 20 বছর 30 বছর হয়ে গেছে, এখনো প্রজেক্ট রেডি হচ্ছে না। তাহলে টাকা দেওয়া সব শেষ, 10 বছরের 7 বছর 8 বছরের বেশি তো কিস্তি কেউ নেয় না, তাহলে 7-8-10 বছরের কিস্তি দেওয়া শেষ, এখন প্রজেক্ট রেডি হয় নাই, রেজিস্ট্রি করে দিচ্ছে না। তাহলে এই সকল জায়গাগুলো কেন ঘটে, এই বিষয়ে সম্পর্কে আমাদের আমরা একটু জানবো রিয়াল নিয়মটা কি। 4টা কারণে একটা প্রজেক্ট বিলম্বিত হয়। কটা কারণে? 4টা কারণে, স্পেসিফিক 4টা কারণে। নাম্বার 1,
নট প্রজেক্টিং অন সুইটেবল ল্যান্ড, যেই জায়গাটায় কোম্পানি প্রজেক্ট নির্বাচন করেছে সেই জায়গাটা প্রজেক্ট করার উপযোগী জায়গা না, নিষিদ্ধ জায়গা গভর্নমেন্ট কর্তৃক। গভর্নমেন্ট বলেছে এই জায়গায় প্রজেক্ট হলে পানিশমেন্ট হবে, এই জায়গায় প্রজেক্ট হলে ফাইন দিতে হবে, প্রজেক্ট করা যাবে না। কেউ করে থাকলে আবার মাটি কেটে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে দিতে হবে। এইরকম যে জায়গা, সেই জায়গাটা যদি কেউ প্রজেক্ট করে ফেলে, টাকা তার যতই থাকুক না কেন, বাট প্রজেক্টটা হতে অনেক দেরি হবে। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, একটা কোম্পানি, আমি অনেকগুলো বিষয় একদম ওপেন করে দিচ্ছি। মনে করেন এই রুমটা একটা প্রজেক্ট 1000 বিঘার, এর 4টা সেক্টর বা ব্লক আছে, এ ব্লক, বি ব্লক, সি এবং ডি। এখন অনেকে বলে ভাই সব জমি কেনা হয়ে গেছে? আমি বলি প্রশ্নই আসে না। আমি জবাবটা কেউ করলে এরকম জবাব দিই, ভাই জমি কেনা কি সব শেষ? এখন প্রশ্নই আসে না। কারণ যদি জমি কেনা শেষ হয়ে যায় তাহলে তো প্রজেক্ট রেডি করে ফেলবে 1 বছরের মধ্যেই। তাহলে একটা প্রজেক্ট করার প্রধান চ্যালেঞ্জ হলো জমি কেনা। প্রধান চ্যালেঞ্জ হলো জমি কেনা। কোম্পানি কি করে, এই 1000 বিঘার 500 বিঘার মধ্যে হয়তো 50 বিঘা কিনে 30 বিঘা, এবং যদি ভালো কোম্পানি হয় কমপক্ষে 30 বিঘা তাকে কিনতেই হবে যদি প্রজেক্ট সে সাবমিট করতে চায়। তাহলে অ্যাটলিস্ট 30 বিঘা দিয়ে ন্যূনতম 30 কোটি, ন্যূনতম 30 কোটি। আদার্স অন্যান্য সার্ভে টার্ভে সব সহ, ডিজিটাল অফিস সহ মিনিমাম আরো 5 কোটি। তাহলে 30-35 কোটি টাকার নিচে কোন রিয়াল কোম্পানি প্রজেক্টে হাত দিতে দেওয়া সম্ভব না, দিতে পারে না যদি সে প্রজেক্ট ভাবি করতে চায়। তাহলে স্লো মার্কেটিং সিস্টেম। এখন এই 30 কোটি টাকায় কতটুকু জমি পাওয়া যায় এই 1000 কোটি টাকা প্রজেক্টের মধ্যে? একটা ব্লকের একটা কর্নার 4-5-7-10 ভাগে রাখবেন কি, তাই নাকি? যদি এটুকু একটা প্রজেক্ট হয় তাহলে একটা চেয়ার সমপরিমাণ 30 কোটি টাকা এতটুকু জমি কিনতে পারবেন। তাহলে কোম্পানি কিভাবে সে আগাবে? তার কাজ হলো এই যতটুকু জমি কিনেছে 30 বিঘা, এটা বিক্রি করার চেষ্টা করে কিস্তিতে। এখান থেকে যে টাকা আসে সেটা দিয়ে পরে কিনি, ওটা দিয়ে পরে কিনি, ওটা দিয়ে পরে, এভাবে ঘুরতে ঘুরতে একটা ব্লক যখন শেষ নাই, দেন হলো এই ব্লক সেল করে আবার দ্বিতীয় ব্লকে যায়, তৃতীয় ব্লক, এভাবে করতে 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 একদম শেষ পর্যন্ত। এখন ওই কোম্পানি যদি সারা মাসে সেল করে 2-3-4টা প্লট কিস্তিতে, টোকেন মানি নেয় 50,000 1 লাখ দিয়ে শুরু করে, তাহলে প্রতি মাসে 3-4-5টা প্লট যদি বিক্রি করে কিস্তিতে, তাহলে 1000 বিঘার একটা প্রজেক্টে ন্যূনতম প্লট সংখ্যা আছে এর 3 গুণ, 3000 প্লট হবে কমপক্ষে, কি তাই না? কমপক্ষে 3000। তাহলে বলেন যে প্রতি মাসে 1-2-3-5টা প্লট যদি বিক্রি করে, তাহলে এই 3000 প্লট বিক্রি করতে কত বছর লাগবে? কি কয়েক যুগ লাগবে? তাহলে এই টাকা যদি সে বের করতেই না পারে তাহলে সামনে জমি কিনবে কিভাবে? আর যদি ওই জমি কিনতে না পারে তাহলে প্রজেক্ট বাস্তবায়ন তো পরের কথা। তাহলে যদি কোম্পানির মার্কেটিং সিস্টেম থাকে স্লো, ধীর গতিতে যদি তারা সেল করে, তাহলে ওই প্রজেক্ট বাস্তবায়ন করতে 20-30 বছর লেগে যাবে। কি মেসেজ ক্লিয়ার? তাহলে স্লো মার্কেটিং সিস্টেম হলো প্রজেক্ট ডিলে হওয়ার একটা অন্যতম কারণ। যদি গিয়ে দেখেন ওই অফিস খাকা করছে, কোনো ক্লায়েন্ট খুঁজে পাচ্ছে না, 1-2 ক্লায়েন্ট 2-1 দিন আসে, তাহলে ওই প্রজেক্ট আদৌ কোনোদিন নাও হতে পারে। আপনি হয়তো এককালীন জমি কিনে রেজিস্ট্রি জমিটা পাবেন, কিন্তু প্রজেক্ট আদৌ হবে না, নাও হতে পারে। হবে না বলছি না, নাও হতে পারে। দেন নাম্বার 3 হলো ডিলে ইন ল্যান্ড ফিলিং। এখন কোথাও যদি দেখেন, গিয়ে দেখেন যে সাধারণ একটু কোনো জায়গা ভরাট করেছে, বাট গভীর হলো 15-20 ফিট, অনেক এলাকা দেখা যায়। কি দেখা যায় না? বলবে কি কোনো ব্যাপার না, বালু ফেললে এটা রাতারাতি ভরাট করে ফেলবো। হ্যাঁ, বালু ফেলে ভরাট করতে পারবে, কিন্তু ওই যে গভীর জায়গা 20 ফিট ভরাটের কারণে ওই প্রজেক্টটা বাস্তবায়ন হতে 30 বছর লাগবে, শুধু গভীরতা থাকার ফলে। টাকা যতই থাক, কারণ হলো টোটাল জমিটা এক টাইমে ভরাট করা যায় না। এটা নিয়ম হলো 5-10 ফিট ভরাট করার পরে 1-2 বছর ওয়েট করতে হয়, এই মাটিটা সেট হতে হয়। যদি একবারে বালু ভরাট করে নিচে আলগা থেকে যায়, এটা সেট হয় না। তাহলে এটা 2-3 বছর ওয়েট করবে, আলো বাতাস পানি পাবে, আবার একটা ধাপ ভরাট করবে, আবার 2-3 বছর যাবে, আবার একটা ধাপ ভরাট করবে, 2-3 বছর যাবে। তাহলে 20 ফিট জমি ভরাট করে লেভেলিং করতে টাকা থাকলেও কমপক্ষে 10 বছর লাগে। কত বছর লাগবে? 10 বছর। তাহলে শুধু ভরাট প্রক্রিয়া যদি সামর্থ্য থাকলে 10 বছর, ম্যাক্সিমাম তো সামর্থ্য নাই, তাহলে এখানে আরো সময় লেগে যায়। তাহলে কোনো প্রজেক্ট যদি অনেক গভীর হয়, সেখানে অনেক স্যান্ড ফিলিং লাগে অথবা ল্যান্ড ভরাট করা লাগে, তাহলে সেই প্রজেক্টটা স্বাভাবিকভাবেই একটা লেভেলিং উঁচু জায়গার চেয়ে 10 বছর বেশি সময় লাগবে। ক্লিয়ার মেসেজ? একই জায়গা দেখলেন, এই পাশটা উঁচু জায়গা, ওই পাশটা নিচু জায়গা। অন্য বলতেছে ভাই এটা ভরাট করে পাইপ লাগাই দিলে কোনো ব্যাপার না। আপনি ধরে নেবেন এই প্রজেক্ট হচ্ছে ওই প্রজেক্টটা বালু ভরাট করে বসবাসের উপযোগী করতে 10 বছর বেশি সময় লাগবে মিনিমাম।
শুধু নিচু আর উঁচু এই কারণে, টাকার পয়সার ফ্যাক্টর নেই এখানে, শুধু নিচু এবং উঁচু থাকার ফলে। তাহলে এটা একটা কারণ। নাম্বার 3 হলো গভর্নমেন্টের বিভিন্ন যে ডিপার্টমেন্ট, এই যে 18টা ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স লাগে, প্রত্যেক ডিপার্টমেন্টে আপনি টাকা দিবেন ইনস্ট্যান্ট ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এমনটি না, কোথাও 1 বছর 2 বছর 3 বছর লেগে যায়। ওরা কি করে, একটা যদি আবেদন করলে দেখে না, 5টা 7টা 10টা আবেদন করে এবার বোর্ড বসায় যাচাই বাছাই করে, তারপরে বোর্ডে পাস করে, হ্যাঁ এই মিটিংয়ে 5টা কোম্পানিকে ছাড়পত্র দেওয়া হলো। এখন 18টা ডিপার্টমেন্টে যদি প্রত্যেকে 6 মাস করেও লেগে যায়, তাহলে তো 9 বছর এখানে লাগবে, কি লাগে না? এখানে লেগে যায় প্রচুর সময়, এই পর্বটা লেগে যায়। তাহলে 4টা কারণ: গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কানেক্টিভিটি, একটার সাথে সম্পর্ক ভালো না থাকা, এবং তারা ডিসিশন নিতে দেরি করা, এটাও একটা কারণ। তাহলে 4টা কারণে একটা প্রজেক্ট দেরি হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো প্রজেক্টটা দ্রুত হবে? যদি প্রশ্ন করেন মাতৃভূমি বুঝবো কিভাবে, আপনাদের 30 বছর লাগবে না, কি কারণ, কোন কোন যুক্তি? আমি যদি প্রশ্ন আপনাদেরকে করি, 1 নম্বরে জমিটা উঁচু, কি তাই না? 10 বছর এখানে নাই, লাগবে না আমাদের। নাম্বার 2, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি খুব ফাস্ট, খুব দ্রুত, কি তাই না? প্রতিদিন 2 থেকে 5টা প্রোডাক্ট আমাদের বুকিং হয় প্রতিদিন, মানে সাপ্তাহিক না মাসিক না। তাহলে আমরা অন্য যে 5-10 গুণ ফাস্ট আছি। আমরা আশা করছি এবছর ডিসেম্বরের মধ্যে আমাদের মার্কেটিং শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিসেম্বরের পরে কোনো বুকিং আমাদের বাকি থাকবে না। তাহলে 1 বছরে মার্কেটিং শেষ। এমন কোম্পানি ঢাকা মহানগরে আছে 14 বছর ধরে মার্কেটিং করছে। কত বছর? 14 বছর আগে শুরু করছে, এখনো বেচে, এখনো বুকিং নেই। তাহলে 14 বছর বসে যদি সে মার্কেটিং করে, তাহলে সেই প্রজেক্ট বাস্তবায়ন হবে কত বছর পরে? আমার তো মনে হয় 50 বছরের বেশি লাগে। কি গরম লাগতেছে? আচ্ছা, যে কোনো একজন একটু যাইতে হবে ওদিকটাই। এটাও 22 আছে, ওটাও বেশি 28 করে রেখেছে, একটু কমাই দেন এগুলো। সুটেবল ল্যান্ড ফর রেসিডেন্সিয়াল প্রজেক্ট। আমি বলছিলাম, প্রথম কারণটা বলছিলাম প্রজেক্টটা করার উপযোগী না জমিটা। এইটার ব্যাখ্যা কি? একটু আমি ব্যাখ্যা যাই। সাধারণত 4টা ক্যাটাগরির ল্যান্ডে প্রজেক্ট করার উপযোগী ল্যান্ড, আর 7টা ক্যাটাগরির ল্যান্ড প্রজেক্ট করার অনুপযোগী, সম্পূর্ণ নিষিদ্ধ। গভর্নমেন্ট কর্তৃক বলা আছে এখানে প্রজেক্ট করলে প্রজেক্ট হবে না। একদম গভর্নমেন্টের গেজেটে, এই ল্যান্ড সেক্টরে নিয়ে যে গেজেট আছে, সেই গেজেট করে দেখলে বলবে এই জমিতে প্রজেক্ট করা নিষিদ্ধ, যাবে না। কোন কোন জমিতে করা যাবে তার সম্পূর্ণ গাইডলাইন্স আছে। তার মানে হলো, এটা রাজুকের ওয়েবসাইটে দেওয়া আছে, গৃহণের ওয়েবসাইটে দেওয়া আছে, কেউ চাইলে স্টাডি করেও এই তথ্যগুলো জানতে পারবে। ওকে, 1 নাম্বার উপযোগী ল্যান্ড হলো আরবান রেসিডেন্সিয়াল জোন, যেখানে গভর্নমেন্ট, রাজুক অথবা গৃহণ বলে দিচ্ছে, যেখানে বসতি করার জন্য যে এলাকাটা গভর্নমেন্ট রিজার্ভ করে রেখেছে, এরকম জায়গা থাকলে সেখানে প্রজেক্ট করার উপযোগী। নাম্বার 2, রুরাল সেটেলমেন্ট জোন, যেখানে ইতিমধ্যে বসতি আছে, গ্রাম মানুষ বসতি বা বাড়িঘর আছে, সেই জায়গাগুলোতে যদি কেউ প্রজেক্ট করে, সেটা খুব দ্রুত প্রজেক্ট হয়ে যাবে। দেন হলো ব্যারেল ল্যান্ড, পতিত বা নাল জমি, যেখানে ফসল হয় না, কোনো কাজে ব্যবহৃত হয় না, উঁচু নিচু যাই হোক না কেন, এরকম জমি থাকলে সেই জমিতেও প্রজেক্ট করার উপযোগী। এবং সবশেষে 1 ফসলি জমি, যেখানে মাত্র একটা ফসল হয়, সারা বছর পড়ে থাকে, খালি জমি, এই জায়গাটায় গভর্নমেন্টের কাছে আবেদন করে তারা ল্যান্ডটাকে চেঞ্জ করে ক্যাটাগরিটা প্রজেক্ট করার উপযোগী করে দেয়। তাহলে মাত্র 4টা ক্যাটাগরির জমিতেই প্রজেক্ট করা যায়। এখন কথা হলো, ঢাকা শহরের আশপাশে এই আরবান রেসিডেন্সিয়াল জোনে একসাথে কি 2-4 বিঘা জমি কেনার মতো কোনো জায়গা আছে? আমি বলবো নয়। এটা আরো 10-15-20 বছর আগে শেষ হয়ে গেছে। ঢাকা শহরে হয়তো 2-1 টুকরা 5-10% পাওয়া যায়, কিন্তু একসাথে আপনি 5-10 বিঘা জমি কিনবেন, টোটাল ঢাকার ড্যাপের মধ্যে এমন কোনো জায়গা নেই। 1 নাম্বার, এই জায়গাগুলো পুরনো আগের যে কোম্পানিগুলো তারা সব প্রজেক্ট করে ফেলেছে, যেটা উপযুক্ত জায়গা। নাম্বার 2, রুরাল সেটেলমেন্ট জোন, ঢাকা শহরের আশপাশে কোনো জায়গা ফাঁকা নেই যেখানে ল্যান্ড ম্যাপে উল্লেখ আছে এই জমির ক্যাটাগরিগুলো রুরাল সেটেলমেন্ট জোন, এমন জায়গাও ফাঁকা নেই। নাম্বার 3, ব্যারেল ল্যান্ড, 2-1টা জায়গায় কিছু কিছু ব্যারেল বা পতিত জমি আছে, খুঁজে পাওয়া যায়, বাট রেয়ার অন, 99% নাই, 1% সর্বোচ্চ কিছু কিছু জায়গায় খুঁজে পাওয়া যায়, তা অল্প জমি। এবার সে সিঙ্গেল ক্রপিং ল্যান্ড, কিছু কিছু জায়গায় 1 ফসলি জমি পাওয়া যায়। এই 4টা ক্যাটাগরি মিলে ঢাকা শহরের ফাঁকা জায়গা আছে সর্বোচ্চ 2 থেকে 3%, ড্যাবের প্ল্যানের মধ্যে 2 থেকে 3%, বাকি ফাঁকা জায়গা নেই। এবার আসি, তাহলে কোন জমিতে প্রজেক্ট করা গভর্নমেন্ট কর্তৃক নিষিদ্ধ? 1 নম্বরে রয়েছে জলাধার, যেখানে দেখবেন গভর্নমেন্টের ভাষায় বা ড্যাবের রাজুকের ভাষায় বলা হয় তাকে ওয়াটার রিটেনশন এরিয়া, যেখানে পানি, জলাধার, পানি জমে থাকে, যে বৃষ্টি হয়ে গেল পানি যে নামে একটা জায়গায়, তার নদী খাল ছাড়া কিছু জলাধার থাকে যেখানে সারা বছর পানি থাকে।
এই জায়গাটায় ভরাট করে প্রজেক্ট করা যাবে না। জমিটা আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু আপনি ভরাট করে কোনো প্রজেক্ট করতে পারবেন না। মাছের খামার করতে পারেন, কোনো কৃষি ফসল ওখানে ফলাতে পারেন, কিন্তু ভরাট করে বাড়িঘর করা যাবে না, কোনো প্রজেক্ট করা যাবে না। বন্যা প্রভাব অঞ্চল, যেখানে নদী বা খাল থাকে, তার আশপাশের এলাকাগুলো প্রায় 1 কিলো 1.5 কিলো 2 কিলো পরিমাণ জায়গা থাকে, যেখানে যদি অতিরিক্ত ফ্লো হয়, মানে বন্যা হয়, তাহলে এখানে উপচে পড়ে পানি। এই জায়গাগুলোতে আপনি ভরাট করতে পারবেন না, কারণ যদি এটা ভরাট করে ফেলেন এই পাশের জমিগুলো, যখন বন্যা হবে তাহলে ওটা উপচে পড়ে বাড়িঘর সব প্লাবিত হয়ে যাবে। সুতরাং এই জায়গাগুলো ভরাট করা যাবে না। ম্যাপ করে গভর্নমেন্ট দেখে দিয়েছে কোন জমিটা মৌজা দাগ ধরে, এই জমিটা কোন প্রকারের জমি। প্রত্যেকটা জমি ট্যাপের ভিতরে গভর্নমেন্ট একদম, আপনি দাগ মৌজা দিয়ে রাজুকের সাইডে গিয়ে সার্চ দিলে ওই দাগ নাম্বার দিয়ে কোন ক্যাটাগরির ল্যান্ড স্পষ্ট দেখা যায়। বাট আমরা ম্যাক্সিমাম লোকজন এই বিষয়গুলো না জানার ফলে আমরা কিন্তু ভুল জায়গায় ডিসিশন নিই। ওকে, দেন নদী, খাল, হাওর, বিল, ঝিল এমন জায়গা থাকলে সেটা ভরাট করে প্রজেক্ট করা যাবে না। কৃষি জমি 3-4টা ফসল হয়, এই জায়গায় ভরাট করে প্রজেক্ট করা যাবে না। বনভূমি, বনাঞ্চল যেখানে আছে, এটা কেটে আপনি বাড়িঘর করতে পারবেন না। পাহাড় টিলা থাকলে সেটা কেটে সাফ করে প্রজেক্ট করতে পারবেন না। মৃতপ্রায় নদী, খাল, বিল, ঝিল ছোট্ট হয়ে গেছে, নদী অল্প আছে নালার মতো, কিন্তু এটা ভরাট করে এটা আবার গভর্নমেন্ট যখন খুশি কেটে আবার বড় করবে, কিন্তু আপনি অটোমেটিক্যালি ভরে গেলেও এটা ভরাট করে বাড়িঘর করতে পারবে না, প্রজেক্ট করতে পারবে না। তাহলে কয়টা জায়গা নিষিদ্ধ? 7টা ক্যাটাগরি জমি সম্পূর্ণ প্রজেক্ট করার অনুপযোগী জায়গা। এখন আপনি যে জায়গাটা সস্তায় প্রাইমারি স্টেজ বা প্রাথমিক আপনি দেখলেন 3 লাখ 4 লাখ টাকা, আমাদের দেশের প্রবলেম হলো কি, যেখানে শুনে যে বিজ্ঞাপনে দেখে সবচেয়ে জমির দাম কম, সব মানুষ শুনবে সেখানে পড়ে, কিন্তু সে খুঁজে দেখে না এই জমিটা আদৌ প্রজেক্ট করার উপযোগী কিনা। হয় সেটা কৃষি জমি, অথবা নিচু জমি, অথবা ফ্ল্যাট প্রয়োজন, অথবা ওয়াটার রিটেনশন এরিয়া। কেউ কোনো বড় কোম্পানি কিনতেছে না। এক জায়গায় হয়তো 50 বিঘা জমি আছে, 100 বিঘা জমি আছে, কোনো কোম্পানি তো কিনবে না, কারণ ওখানে তো প্রজেক্ট হবে না। তো ওই জমিগুলো সে বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগাইয়া প্রজেক্ট নামে মাত্র একটা কোম্পানি বানাইয়া বিক্রি করতেছে সস্তা দামে। কি বুঝতে পেরেছেন? এবং যখনই শুনে এটা 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 4 লাখ টাকা দাম, আরে বাপরে বাপ, অমুক কোম্পানি 10-20 লাখ টাকা, এখানে 3 লাখ টাকা পাশে, তাহলে আমি তো এটাই নিব। কিন্তু সে জানে না যে এই ল্যান্ডের ক্যাটাগরিটা প্রজেক্ট করার অনুপযোগী, এবং সেই জমিগুলোই মানুষ বেশি বিক্রি করে। যখন আপনি কোথাও বলবেন ভাই আমাদের প্রজেক্টের দাম হলো কত, পার কাঠা 7 লাখ, কি বলেন? আরে আপনাদের পাশে চাচ্ছে 3 লাখ, আপনারা বলছেন 7 লাখ 8 লাখ টাকা, এটা হলো কিছু। কিন্তু সে জানে না যে পাশের জমিটার ক্যাটাগরি কি, আমাদের জমিটার ক্যাটাগরি কি। তো এই ভিন্নতাগুলো না জানার থাকার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে, এবং একজন আরে ওরা 10 লাখ টাকা চাই, আমরা 3 লাখ টাকা দিই, মানে ক্রেডিট। আরে আমরা বেশি 3 লাখ টাকা করে একবারে টাকা দিলে একবারে রেজিস্ট্রি, মানে প্লট কত, সব কর্নার প্লট প্রতি কাঠা 3 লাখ, 3 কাঠা প্লট 8.5 লাখ টাকা, 9 লাখ টাকা হয়, আরো 50 টাকা ছাড়। মানুষ দেখে করতেছে জমি রেজিস্ট্রি নিচ্ছে, কিন্তু প্রজেক্ট তো হবে না, কারণ সে ল্যান্ড ক্যাটাগরি গুলো এর মধ্যে পড়েছে। ওকে, তাহলে কোথায় কোথায় প্রজেক্ট হয়, কোথায় হয় না, সেই জমিগুলো সম্পর্কে আমরা জানলাম। একদমই চলে যাব তাহলে। আজকে এই বিষয়গুলো খুব বেশি আলোচনা করব না, আমরা অনেকগুলো সামারি জেনেছি যে একটা প্রজেক্টে যদি যারা মধ্যবিত্ত অল্প আয়ের মানুষ কিস্তিতে যারা জমি কিনি, সেই জায়গাগুলো যাচাই বাছাই করে আমাদের কষ্ট যাতে টাকা দিয়ে যেন আমরা প্লট নেই, কোনো অবস্থায় যেন আবেগতাড়িত হয়ে সস্তায় জমি কিনতে না যাই। যদি প্রজেক্টটা, আমি আবারও বলছি, যদি প্রজেক্টটা জমিটা প্রজেক্ট করার উপযোগী জমি হয়, সেখানে বড় বড় সব কোম্পানি দিতে চাইবে, চাইবে না, তাহলে সেই জমিটা সস্তায় বেচার কোনো মানে নেই। সস্তায় বেচে ওই জমি যেখানে বড় কোনো কোম্পানি কিনতে যায় না, কেউ কিনতে যায় না, কোনো মানুষ কিনে না। তারা চিন্তা করে তাহলে আমরা নিজেরা মিলিয়ে একটা প্রজেক্ট বানাই, বোকা মানুষগুলো এখানে আসুক আর ধরা খাক। বুঝতে পেরেছেন? তারা জাল পাতে বোকা মানুষদের জন্য, যে বোকা মানুষের কিছু টাকা আছে, তারা এসে আমাদেরকে দেখ প্রজেক্টটা হবে না, আমরা তো লাভবান হয়ে গেলাম, জমি তো বেচা হবে না। তো এই মানুষগুলো মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো ধরা খায় বেশি, কারণ তারা এই বিষয়ে এত নলেজ রাখে না। কিন্তু টাকাওয়ালা যারা, তারা কিন্তু হিসাবে আবার তারা বুঝে শুনে সবকিছু করে। ওকে, আমরা চলে যাবো মাতৃভূমি সম্পর্কে। আমরা একটু সংক্ষেপ করছি। মাতৃভূমি সিটি কি কি, তাহলে লিগ্যাল ম্যাটারগুলো আছে। 1 নম্বরে হলো রাজ্য কর্তৃক নিবন্ধন আছে, জাতীয় গৃহণ কর্তৃক নিবন্ধিত, স্থানীয় সরকারের অবস্থান, পরিবেশগত ছাড়পত্র আমাদের রয়েছে, বাংলাদেশ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা বিএলডি এর সদস্যপদ আমরা ইতিমধ্যে অর্জন করেছি, পরিবেশ অধিদপ্তর কর্তৃক এই সনদ আমাদের আছে, এবং আমাদের আইএসও সার্টিফিকেট রয়েছে। তাহলে আমাদের মোট 1 2 3 4 5 6টা, 5টা দরকার, কিন্তু একটা বেশি আছে আমাদের আইএসও। এখানে সব লিগ্যাল ব্যাপার রয়েছে, ট্রেড লাইসেন্স, মেমোরেন্ডাম, তারপরে ভ্যাট, ট্যাক্সেস নাম্বার, জাতীয় গৃহণের নিবন্ধন 91,
21 সালে আমরা প্রজেক্ট স্টার্ট করি। আগে ক্লিয়ারেন্সগুলো নেওয়া হয়েছে। বিএল এর সদস্য পদ 2021 সালে 310 নম্বর কোম্পানি হিসাবে। 2021 সালে আমরা ইএ এর সনদ নিয়েছি। ল্যান্ড কোন প্রকার ল্যান্ড ছবি তুলে এখানে এটা রেখেছে। দেন হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন আমাদের রয়েছে। স্থানীয় সরকারের অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র আমাদের নেওয়া আছে। এই ছিল মোটামুটি, এবং ফাইনালি আইএসও আছে। আইএসওটা ল্যান্ডের জন্য ম্যান্ডেটরি কিছু না। আইএসও শুধু তাদের জন্য হয় যদি সবগুলো ন্যূনতম নিবন্ধনের কাগজপত্র থাকে, আর যদি লেআউটের মধ্যে তার কমপক্ষে 40% ওপেন স্পেস রাখে যদি কোনো কোম্পানি, তাহলে সেই কোম্পানিতে আবেদন করে, তাহলে তারা যাচাই বাছাই করে তারা আইএসও সনদ পায় যে প্রজেক্টটা আন্তর্জাতিক মানের একটা প্রজেক্ট, লোকাল মানের না। আর যদি এই যোগ্যতাটা না থাকে তাহলে সেটা লোকাল মানের প্রজেক্ট হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আইএসও। এবার আমরা চলে যাই প্রজেক্টের যে এলাকাটায় আমাদের প্রজেক্ট হয়েছে। কোনো এলাকায় শুনি জমির দাম অনেক, মানুষ বলে কি জমির দাম তো সবখানে কিনে রাখতে পারে। হ্যাঁ, জমির দাম কিনে রাখতে পারে। আমরা আরেকদিন স্যারকে দেখি না, এই কয়েকদিন আগে উনি বললেন 12 বছর আগে জমি কিনেছেন। 12 বছর আগে উনি জমি কিনেছিলেন এই সিরাজি খানের মধ্যেই। উনি জমি কিনেছিলেন মাত্র 4 লাখ টাকায়, কয়েকদিন আগে বেচলেন মাত্র 4.5 লাখ করে, মানে পার শতাংশ। উনি বললেন 12 বছরে লাভ হয়েছে মাত্র 50,000 টাকা। মানে জমি কিনলেই যে সব জায়গায় লাভ হবে মেসেজটা এমন না। যদি ওই এলাকাটা গভর্নমেন্টের কোনো প্ল্যানিংয়ের মধ্যে পড়ে যে এলাকাটা উন্নয়ন করবে গভর্নমেন্ট, রাস্তাঘাট হবে, আধুনিক অনেক কিছু তৈরি করবে সরকার, তাহলেই মাত্র তার আশপাশে যে আপনি উপযুক্ত জায়গায় জমি কিনেন এটার দাম বেড়ে যাবে। কারণ যোগাযোগ ব্যবস্থারই একটা এলাকার সবচেয়ে মানে দাম বাড়ার জমি প্রধান কারণ। তো এখন আপনি যেখানে জমি কিনলেন সেখানে ওই এলাকায় গভর্নমেন্টের কোনো প্ল্যানিং নেই, আগামী 10 বছর 15 বছরে কিছু হবে না, তাহলে জমির দাম বাড়বে না। যেটুকু টাকার মূল্যস্ফীতি হবে ওটুকু বাড়বে। মানে 10 বছরের টাকা তো এখন অর্ধেক হয়ে যায়। কি আমরা জানি তো আমাদের বাংলাদেশের টাকার মূল্যমান এখন ঘোড়ার গতির মতো করে দৌড়ে নিচে নামছে। মানে ডলার দাম হুপ করে শুধু উপরে উঠছে, প্রতি বছরে 10%-এর উপরে, 10 থেকে 15% পর্যন্ত ডলার দাম উপরে উঠছে, আর আমাদের টাকার মূল্যমান দিন দিন নামছে। খুব বেশি দূরে না, আগামী 8 থেকে 10 বছর পরে বস্তা নিয়ে মনে হয় বাজারে যেতে হবে, সেই দিন বাংলাদেশে আসতে যাচ্ছে। কারণ এখন কোনো সবজি 100 টাকার নিচে আর পাওয়া যায় না। কি চিন্তা করেছেন? 3-4 বছর আগে কথা ছিল 20-30 টাকার সবজি এখন 100 টাকা। তার মানে এই 20 টাকা 30 টাকার মান এখন 100 টাকা হয়েছে। আরো যদি যাই সেখান থেকে 10 বছর যেটা দাম ছিল 10 টাকা সেটা 100 টাকা। তার মানে 90% মূল্যস্ফীতি হয়ে এখানে এসেছে। পণ্যের দাম বাড়ে না, টাকার ভ্যালু বাড়ে। মূল মেসেজ হলো এখানে ডলারের দাম বাড়া মানে কি? ডলারের দাম বাড়ে না, টাকার মূল্য নিচে নামে। মানে মেসেজ হলো এখানে। তো যাই হোক, আমরা যে এলাকায় প্রজেক্ট করতে যাচ্ছি, গভর্নমেন্ট এই এলাকাটার ডেভেলপমেন্ট কি করছে, 100-এর উপরে মেগা প্রজেক্ট গভর্নমেন্ট করতেছে। তার উল্লেখযোগ্য কিছু প্রজেক্ট আমরা তুলে ধরছি। সেই তালিকায় রয়েছে পদ্মা বহুমুখী সেতু ইতিমধ্যে হয়ে গেছে, রাজুক ঝিলমিল আবাসিক প্রকল্প ইতিমধ্যে হয়ে গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার ইতিমধ্যে হয়ে গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতিমধ্যে বিল্ডিং কাজ চলমান, পদ্মাভিউ স্টেডিয়াম প্রস্তাবিত, র্যাবনের হেডকোয়ার্টার ইতিমধ্যে হয়ে গেছে, সিএসডি খান স্যাটেলাইট টাউন প্রস্তাবিত, রেলওয়ে জংশন স্টেশন হয়ে গেছে, জংশনের কাজ চলমান, বাংলাদেশ সেনাবাহিনীর ডিভিসিএস জমি অধিগ্রহণ এবং ভরাট হয়ে গেছে, ঝিলমিল কাকরাইল 1332 কিলোমিটার ফ্লাইওভার 4 ভাগের 1 ভাগ কাজ ইতিমধ্যে হয়ে গেছে, বেসিক শিল্প নগরী 4টা বেসিক শিল্প নগরী তৈরি হচ্ছে, আর সিএসডি খানে 2টা, আর কেরানীগঞ্জে হলো 2টা, মোট হলো 4টা বেসিক শিল্প নগরী আমাদের এই অঞ্চলটায় মানে ঢাকা মহানগরের দিকে তৈরি হচ্ছে। পাসপোর্ট অফিস আমরা জানি ঝিলমিল প্রজেক্টের মধ্যে পাসপোর্ট অফিস তৈরি হয়েছে, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আরিয়াল বিলে প্রস্তাবিত, ডিসি হাউজিং 2টা ইতিমধ্যে হয়ে গেছে, অলিম্পিক ভিলেজ প্রস্তাবিত, 300 ফিট এক্সপ্রেস হাইওয়ে ইতিমধ্যে হয়ে গেছে, বুস্টার পানি পাম্প ইতিমধ্যে হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম অনেকগুলো প্রজেক্ট ইতিমধ্যে রেডি হয়ে গেছে, অনেকগুলো চলমান। আগামী 5 থেকে 5 বছরের মধ্যে এর 90% প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। হয়তো যেমন কয়েকটা বাকি থাকবে, যেমন আরিয়াল বিলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করতে সময় লাগবে, 8-10 বছরের উপরে লেগে যাবে, অনেক বড় প্রজেক্ট। এরকম বড় বড় প্রজেক্টগুলো হয়তো বাকি থাকবে। বাকি যেগুলো আমি আলাপ করলাম বা প্রস্তাব করলাম এর ম্যাক্সিমাম গুলো 5 বছরে রেডি হয়ে যাবে। তাহলে যেহেতু রেডি হয়ে যাবে, তার মানে এই এলাকাটায় গভর্নমেন্টের ডেভেলপমেন্ট হলো সবচেয়ে বেশি। প্রাইভেট সেক্টরের জন্য জমি রয়েছে সর্বোচ্চ 20 থেকে 30%, বাকি সবটাই গভর্নমেন্টের দখলে। গভর্নমেন্ট বলছে এখানে এটা করবো, এখানে এটা করবো, কিছু করা যাবে না। মানে অনেক এলাকায় বেচা কিনা বন্ধ, স্টপ জমি কেনা বেচা, কারণ গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত তার প্ল্যান পাস না করে ওখানে কাজ শুরু করে ততক্ষণ পর্যন্ত এলাকায় জমি কেনা বেচা বন্ধ রেখেছে অনেকগুলো এলাকায়। তো যাই হোক, আমরা জানি এদিকে প্রজেক্টগুলোর মধ্যে এটা হলো আমাদের ঝিলমিল আবাসিক এলাকা 381 একর বা 1143 বিঘার উপরে এই ঝিলমিল আবাসিক প্রকল্প। এই প্রকল্প
বৃহৎ একটা অংশ এটা হলো অ্যাপার্টমেন্ট জোন মাঝখানে, আর পাশেগুলো হলো আবাসিক এলাকা, এগুলো হলো কমার্শিয়াল প্লট, আর এগুলো হলো আবাসিক এলাকা। তাহলে আমরা দেখলাম, আর এখানে আরো কিছু রয়েছে। তো সবচেয়ে বড় একটা আবাসিক এলাকা তৈরি হতে যাচ্ছে ঝিলমিল প্রকল্পে। কি পরিমাণ? এটা হলো ঝিলমিল প্রকল্পের মানে অ্যাপার্টমেন্ট জোনের দৃশ্য। পাশে সময় একটা লেক আছে, মোট 14,000 অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এখানে। এবং যেটা উত্তরায় যে দিয়াবাড়িতে যে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, তার চেয়েও আধুনিক অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এখানে 14,000। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা ঢাকা মাওয়া থেকে যখন যাই, ডান দিকে দেখবেন একটা কমার্শিয়াল বিল্ডিং এর স্ট্রাকচার ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। মালয়েশিয়ার কোম্পানিটা কনস্ট্রাকশন করছে। দেন আমাদের এই প্রজেক্টের দিকে আরেকটা মেগা প্রজেক্টের মধ্যে হলো ইসামতি সিরাজদি খান গ্রিন স্যাটেলাইট সিটি। আমরা জানি কিনা ঢাকার চারদিকে, ঢাকা শহরের মধ্যে পড়ে নেই, অন্য জেলা পড়েছে চারটা। ঢাকার চারদিকে চারটা মেগা প্রজেক্ট গভর্নমেন্ট বাস্তবায়ন করছে। তার এক নম্বর প্রজেক্টটা হলো ঢাকার সিরাজদি খান, আমাদের প্রজেক্টের ঠিক পিছনে যেটার অবস্থান। তো এরকম সুন্দর একটা ইসামতি নদী, ঠিক ইসামতি নদীর পাশে, এবং এটার ম্যাক্সিমাম হলো 60% হবে অ্যাপার্টমেন্ট, আর বাকিটা কিছু থাকবে প্লট। দেন এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমরা জানি ইতিমধ্যে বিল্ডিং উঠে গেছে, এখানে আধুনিক একটা ক্যাম্পাস হচ্ছে। এই ম্যাপটাই পুরোটা ফুটিয়ে তোলা যাচ্ছে না ম্যাপটাতে, নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে সুন্দর একটা ম্যাপ দেখাতে পারবো। এটা নিয়ে কাজ চলছে, প্রায় 80% হয়ে গেছে পুরোনো ম্যাপ। এই ম্যাপটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এটা গুগল ম্যাপ, দেখা যায় তো, গুগল থেকে নেওয়া, এটা আপডেট হচ্ছে আমাদের। এই দুটো জায়গা, এটা হলো পোস্তগোলা ব্রিজ, এটা বাবুবাজার ব্রিজ, এবার যাত্রাবাড়ি, এটা হলো ঢাকা মাওয়া রোড, সেটা পদ্মা সেতু। টোটালটা একটা গ্লান্স নিয়ে আসা হয়েছে এখানে। এটা হলো ধলেশ্বরী জোড়া সেতু, এটা হলো নেত্রকোনা। তো কি কি থাকছে এখানে একটুখানি যদি একটা গ্লান্স দেখি, সেনাবাহিনী ডিওএসএস, এটা ঝিলমিল আবাসিক প্রকল্প, এটা এই পাশে র্যাবের হেডকোয়ার্টার, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এভাবে করে একটা করে অনেক প্রজেক্ট গভর্নমেন্টের। এগুলো এখানে এসে দেখি আরিয়ার বেলি বঙ্গবন্ধু এয়ারপোর্ট, এখানে শ্রীনগর ট্রেন স্টেশন, এখানে এসে রয়েছে জাতীয় ক্রীড়া কমপ্লেক্স, এখানে রয়েছে পদ্মাবতী স্টেডিয়াম, এখানে অলিম্পিক ভিলেজ সহ বঙ্গবন্ধু দ্বিতীয় সম্মেলন কেন্দ্র 2, এগুলো তৈরি হচ্ছে এই সব এলাকাগুলোতে। এই ছিল চিত্র। এটা হলো নিমতলা, নিমতলা এটা হলো ট্রেন স্টেশন এবং জংশন, এখানে বাস টার্মিনাল, বাস স্টেশন। আমাদের প্রজেক্টে এই দুই পাশগুলোতে কিন্তু প্রাইভেট সেক্টরের কোনো প্রজেক্ট এই পর্যন্ত করা সম্পূর্ণ নিষেধ। মানে শ্রীনগরের অর্ধেকটা আর হলো টোটাল লৌহজং, এই পর্যন্ত গভর্নমেন্ট কোনো কিছু করা সম্পূর্ণ রিজার্ভ রেখেছে। মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এর মধ্যে গভর্নমেন্টের অনেক প্রজেক্ট রয়েছে, যেটুকু ফাঁকা আছে সেই জায়গাতে। তো মেইন রাস্তার দুপাশে 1 কিলো পর্যন্ত আবার গভর্নমেন্ট বলছে সব রিজার্ভ, কিছু করা যাবে না। তো আমরা ওই ডিস্টেন্সটা রেখে আমাদের প্রজেক্ট হলো ঠিক এখান থেকে 2 কিলো পরে ঢাকা সিরাজদি খান রোড, এই রোডে, এখানে হলো আমাদের প্রজেক্টের লোকেশন। প্রজেক্টের বিশেষত্ব হলো ঠিক এই জায়গাটায় গভর্নমেন্টের যে সিরাজদি খান ইসামতি, এটা হলো ইসামতি নদী, এই ইসামতি সিরাজদি খান গ্রিন স্যাটেলাইট সিটি অবস্থান এখানে। এখানে একটা বেসিক শিল্পনগরী সিরাজদি খান তৈরি হচ্ছে, আর একটা তৈরি হচ্ছে এখানে। দুটা এই পাশে সিরাজদি খানের মধ্যে বেসিক শিল্পনগরী, আর এই পাশে কেরানীগঞ্জের মধ্যে দুটা শিল্পনগরী তৈরি হচ্ছে। একটা হলো এই রোহিতপুরের এখানে, এখানে হচ্ছে একটা, আর এই জায়গাটায় হচ্ছে আরেকটা, ঠিক এখানে, এখানে হচ্ছে একটা। তো এখানে দুটো শিল্পনগরী আর এখানে দুটা শিল্পনগরী তৈরি হচ্ছে। ঠিক আমাদের প্রজেক্টের একটুখানি পরে এখানে রয়েছে একটা ফায়ার সার্ভিস স্টেশন, ঠিক এই জায়গাটায়। এই হলো মোটামুটি আমাদের লোকেশন। কেমন হবে এই যে এলিফ্যান্ট এক্সপ্রেস, সরি যেটা বলছিলাম, এইটা হলো এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে। এই জায়গাটা হলো সাভারের হেমায়তপুর বলিয়ারপুর, এই বরাবর এসে এটা এখান থেকে নিমতলা হয়ে সরাসরি গিয়ে এটা হলো বুড়িগঙ্গার পার হয়ে গিয়ে এটা মিলবে কোথায়, এটা হলো ঢাকা চিটাগাং রোডের কাজপুর, এটা হলো মদনপুর। এই মদনপুর এই পর্যন্ত হলো এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে। আর এইটা আবার রাস্তাটা প্রশস্তকরণের কাজ এখন চলছে, এটা রোড সব মিলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব হলো 39 কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে, ইস্ট ওয়েস্ট এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে, আবার তৃতীয় এলিফ্যান্ট এক্সপ্রেস সবচেয়ে বড়। তো এটা তৈরি হওয়ার ফলে যে সুবিধা হবে, যারা এই বেল্টের বাংলাদেশের পূর্ব অঞ্চলে যারা মানে সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা বেল্টের মানুষ এসে এখানে যানজট পাওয়ার আগে যদি তারা মনে করেন যে আমরা এদিকে চলে যাব, তখন ঢাকার এই ব্যস্ততম শহরের মধ্যে না ঢুকে তারা এখান থেকে এসে জাস্ট 10 থেকে 12 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। যদি তারা খুলনা বরিশাল অঞ্চলে চলে যায় তাহলে এদিকে চলে যাবে। যদি তারা এদিকে গিয়ে রাজশাহী, রংপুর সহ এই বেল্টে যদি যেতে চায়, তাহলে তারা এখান থেকে সরাসরি গিয়ে আবার চলে যাবে। তখন ঢাকাকে বাইপাস করে সব মিলে এখান থেকে এখানে যেতে সময় লাগবে 20 মিনিট। তাহলে 20 মিনিটে এখন যেমন ঢাকা শহর পাস করতে 2-3 ঘন্টা লেগে যায়, সেই জায়গাটায় মাত্র 20 মিনিটের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। এবং এটা আরেকটা ওঠা নামার পয়েন্ট তৈরি হচ্ছে ঠিক এই জায়গাটায়, আরেকটা দেখেন
কারণ এখানে একটা বেসিক শিল্পনগরী তৈরি হচ্ছে, এখানে গভর্নমেন্টের একটা আবাসিক প্রকল্প তৈরি হচ্ছে, বিধায় এটা জায়গায় একটা থাকতেছে নাম ওঠার জায়গা নিমতলাতে একটা, যেটা আমাদের প্রজেক্টের একদম পিছনে 3 নম্বর সেক্টরের সাথে লাগানো হলো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তাহলে একটা হলো নিমতলার ইকোনমিক জোনের মধ্যে আমরা পড়েছি, চারদিকে বেসিক শিল্পনগরীগুলো আমরা দেখতে পেয়েছি, এখানে ট্রেন স্টেশন, জংশন, কন্টেইনার টার্মিনাল আমরা দেখতে পেলাম। অপরদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যে পণ্যবাহী মালামাল এবং দূরপাল্লার সকল গাড়ি যেটা আসা যাওয়া করবে, সেটা খুব সহজেই ঢাকা শহরে যানজট মুক্ত একটা এলাকা আমরা পাচ্ছি, এবং চমৎকার একটা লোকেশনে আমাদের এই প্রজেক্ট তৈরি করা হয়েছে। ওকে, আমরা চলে যাচ্ছি দেন হলো প্র্যাকটিক্যাল প্রজেক্টের আরো 2 মাস আগের ছবি, শীত মৌসুমের টোটাল উপরে আমাদের সাইড অফিস, এখানে এর উপর থেকে নেওয়া, সামনে একটা রাস্তা ইতিমধ্যে আছে, এদিকে এটার উত্তর দিকের সীমানা, এখানে পিচ ধরে রাস্তা আছে, এভাবে রাস্তাটা ঘুরে এসেছে সব দিকে। প্র্যাকটিক্যাল দক্ষিণ সাইডের চিত্র, একটু আগে উত্তর সাইডের চিত্র দেখলাম, এটা দক্ষিণ সাইডের চিত্র, এটা হলো আমাদের সাইড অফিসের কোণা দেখা যাচ্ছে ছাদের উপর থেকে নেওয়া, এটা হলো সিরাজদি খান, যে ঢাকা সিরাজদি খান যে রোড এটা, আর এটা হলো আমাদের 1 নম্বর সেক্টর। এই যে দৃশ্যমান যা দেখছি, আর এই সাইনবোর্ডের পিছনটা হলো 2 নম্বর সেক্টর আমরা দেখতে পাচ্ছি। আমরা লেআউটে আরো সুন্দর করে দেখবো। এটা হলো যেটা ভরাট হয়েছে, আমাদের 7 বিঘার মতো জমি ভরাট হয়েছে, যেখানে সাইড অফিস করা হয়েছে। এইখানে হলো অফিস, তার পূর্ব পাশের চিত্র এই হলো আমাদের সাইড অফিস, এইটা হলো এই আমরা যে রোডটা দেখছি, এটা ঢাকা সিরাজদি খান রোড। প্র্যাকটিক্যাল চিত্র অনেকক্ষণ এরকম একটা সুন্দর সাইড অফিস আমরা আশা করছি আগামী 3 মাসের মধ্যে। সাইড অফিস তো হয়ে গেছে, জাস্ট আশপাশের জমিটাকে একটু ডেকোরেশন করার কাজ আগামী 3 মাসের মধ্যে হবে ইনশাআল্লাহ। ভিতরে ইন্টেরিয়রের আমাদের চিত্র। চলে যাই সরাসরি প্রজেক্ট এলাকায়। প্রজেক্ট সামারি হলো 750 বিঘা জমি নিয়ে আমাদের এই প্রজেক্ট, 3500টি প্লট রয়েছে, 3টা সেক্টর আছে, রসুন এবং বাসাইল 2টা মৌজা বা ইউনিয়ন। উপজেলা হলো সিরাজদি খান, জেলা হলো মুন্সিগঞ্জ। যদিও প্রজেক্ট থেকে মুন্সিগঞ্জের দূরত্ব বেশি, ঢাকার দূরত্ব কম, ঢাকা থেকেই সবচেয়ে কাছে। লোকেশন যদি একসাথে বলি, ঢাকা মাওরোডের হাইওয়ে সংলগ্ন নিমতলা বাস স্ট্যান্ড ও রেলওয়ে জংশনের সন্নিকটে। টোটাল প্রজেক্টের 43% হলো ওপেন স্পেস, রাস্তাঘাট, স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক, গ্রিন জোন মিলে 43% ফাঁকা। এবার একটু সরাসরি আমাদের ডিজাইনটার আপডেট ভার্সন একদম, এটা হলো আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের একদম পাশ দিয়ে চলে যাচ্ছে। এখানে হলো ইসামতি সিরাজদি খান গ্রিন স্যাটেলাইট সিটি, সামনে দিয়ে এটা হলো ঢাকা মাওরোড, 2 কিলো ডিস্টেন্স রেখে এটা হলো ঢাকা সিরাজদি খান রোড, বর্তমানে অ্যাভেলেবেল বাস চলাচল করে। আমাদের সাইড অফিস হলো ঠিক এখানে, এদিকে এই রাস্তাটা এখনই পুরো 30 ফিট প্রশস্ত পিচঢালাই রাস্তা আছে, এখান থেকে এটা হলো 20 ফিট পিচঢালাই রাস্তা আছে। প্রস্তাবিত এটা হলো বর্তমান আছে 40 ফিট, এটা হবে 120 ফিট, এটা হবে 120 ফিট, আর এটা হবে 100 ফিট চারদিকে। এবং গভর্নমেন্ট প্রজেক্টে যাওয়ার ঢাকার দিক থেকে ঢুকতে হলে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, তো বুঝতেই পারছেন। আর এখানে তৈরি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, এই জায়গাটায় তৈরি হচ্ছে একটা বেসিক শিল্পনগরী সিরাজদি খান। তাহলে পিছনে পূর্ব এবং উত্তর কর্নারে হলো বেসিক শিল্পনগরী সিরাজদি খান, আর হলো দক্ষিণ পূর্ব কর্নারে হলো ইসামতি গ্রিন স্যাটেলাইট সিটি, এখানে হলো সিরাজদি খান, এখানে হলো ফায়ার সার্ভিস স্টেশন, আর এটা হলো নিমতলা ইকোনমিক জোন, আর এটা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বুঝতেই পারছেন এমন একটা লোকেশন নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই প্রজেক্ট। প্রজেক্টের মধ্যে কি কি থাকছে, এটা হলো 60 ফিট এভিনিউ রোড, এটা 60 ফিট, এটা 60 ফিট, তাহলে 3টা 60 ফিট এভিনিউ রোড। এই 60 ফিট এভিনিউ রোডগুলো যেখানে মিলেছে, আর এটা হলো 50 ফিট রোড, বর্তমানে এক্সিস্টিং 20 ফিট আছে। প্রত্যেকটা মুখই হলো একটা গেট, 1 নম্বর গেট, 2 নম্বর, 3 নম্বর গেট, 4 নম্বর গেট, আমাদের 5 নম্বর গেট, 6 নম্বর গেট, 7 নম্বর গেট, ভিতরের রাস্তাগুলো হলো 40 ফিট, আমরা যে প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছি 40 ফিটের। এছাড়া এই 40 ফিটের মাঝখানে যে ছোট ছোট রাস্তাগুলো হলো 25 ফিট, আর এই 10 কাঠার প্লটের ভিতরে রাস্তাগুলো 30 ফিট, আর এটা হলো 30 ফিট। আমাদের রাস্তা হলো সর্বনিম্ন 25 ফিট, 30 ফিট, 40 ফিট এবং 60 ফিট, চারদিকে 100 ফিট এবং 120 ফিট। দেন হলো 3টা সেক্টরে ভাগ করা হচ্ছে। এটা হলো আমাদের এই সাইড অফিস যারা গিয়েছেন বা যাবেন, সাইড অফিস থেকে এই পাশে এটা হলো একটা লেক, 40 ফিটের লেক আছে এখনই। এই অংশটা হলো 1 নম্বর সেক্টর, এই 60 ফিট থেকে এই 60 ফিট, এই অংশটা হলো 2 নম্বর সেক্টর, এই 60 ফিট থেকে এই অংশটা হলো 3 নম্বর সেক্টর। 3টা সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে রয়েছে কমন 4টা করে ব্লক, এ বি সি ডি, আমরা দেখতে পাচ্ছি 4টা ব্লক রয়েছে, এ বি সি ডি। প্রত্যেকটা ব্লকে রাখা আছে একটা করে খেলার মাঠ, মসজিদ এবং পার্ক। প্রত্যেকটা ব্লকে খেয়াল করেন একটা করে মসজিদ, খেলার মাঠ এবং পার্ক প্রত্যেকটা ব্লকে রয়েছে। 4টা ব্লকে মোট 16টা, 3টা ব্লকে মোট 3টা সেক্টরে
মোট হলো 12টা ব্লক, প্রত্যেক ব্লকে একটা করে মোট 12টা খেলার মাঠ, 12টা মসজিদ এবং 12টা পার্ক রয়েছে। প্রত্যেকটা সেক্টরে একটা করে শিক্ষা প্রতিষ্ঠান। 1 নম্বর সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান হলো এখানে, 2 নম্বর সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান এখানে স্কুল অ্যান্ড কলেজ, 3 নম্বর সেক্টরে স্কুল অ্যান্ড কলেজ। তাহলে 3টা স্কুল অ্যান্ড কলেজ থাকছে টোটাল প্রকল্পের মধ্যে। এছাড়া এভিনিউ রোডের দুই পাশের প্লটগুলো হলো কমার্শিয়াল প্লট, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হলো কমার্শিয়াল প্লট। প্রত্যেকটা কমার্শিয়াল এই প্লটগুলোর কর্নারগুলো আবার মার্কেট তৈরি হচ্ছে, এখানে 4টা মার্কেট, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, 4টা, তারপরে 1 2 3 4 5 4 5 আর 20টা মার্কেট তৈরি হচ্ছে। প্রত্যেকটা ব্লকে এবং এর কাছাকাছি সেক্টরে কেনাকাটার জন্য মার্কেট আছে। এছাড়া টোটাল প্রজেক্টের মাঝখানে কমন ফ্যাসিলিটির মধ্যে রয়েছে একটা করে এখানে হসপিটাল আছে, একটা অ্যামিউজমেন্ট পার্ক বা বিনোদন কেন্দ্র, একটা ইউনিভার্সিটি, একটা ফায়ার সার্ভিস স্টেশন, একটা কনভেনশন হল। এছাড়া ডে কেয়ার সেন্টার, ওল্ড কেয়ার সেন্টার, ঈদগাহ, কবরস্থান সহ নাগরিক সকল সুবিধা রয়েছে এই প্রকল্পের মধ্যে। টোটাল প্রজেক্টের এই অংশটা মূলত আমরা প্লটগুলোকে যদি যাই, গোলাপি কালারগুলো সবটাই হলো 3 কাঠার প্লট আমরা দেখতে পাচ্ছি। এবার ব্লু কালারগুলো সব হলো 5 কাঠার প্লট, সবুজগুলো হলো 10 কাঠার প্লট, আর এটা হলো 20 কাঠার প্লট। 4টা সাইজের প্লট আছে, 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা এবং 20 কাঠা। এইবার এই অংশটা হলো আমাদের রিজার্ভ এরিয়া, যেখানে আমাদের অ্যাপার্টমেন্ট তৈরি হবে। আর এখানে ছোট্ট 15টা ফ্যামিলি আছে, ছোট গ্রাম। এটা যখন প্রজেক্ট রেডি হয়ে যাবে, দেন পরবর্তী সময় আমাদেরকে প্লট দিয়ে এগুলোকে আমরা ডেভেলপমেন্টের আওতায় আনবো। যেহেতু মানুষের বসতি আছে, এই কারণে এটা রিজার্ভ এরিয়া হিসেবে দেখানো আছে। তো এ ছিল মোটামুটি আমাদের। আপনি যতটুকু জমি কিনবেন, 3 কাঠা কিনলে 3 কাঠা, 5 কাঠা কিনলে 5 কাঠাই পাবেন। আপনাকে রাস্তার জন্য কোনো জমি ছাড়তে হবে না। যেহেতু 43% ওপেন স্পেস, মানে হলো আমরা 100 বিঘা জমি কিনলে 43 বিঘা জমি ফ্রি দিতে হয়। যিনি প্লট কিনেছেন তার সামনে রাস্তা, খেলার মাঠ, গ্রিন জোন, নাগরিক সুবিধাগুলো অটো তারা পাবে। তো এই কারণে আপনি বাইরের জমি কিনলেন, 5 কাঠা কিনলে 5 কাঠা, 3 কাঠা কিনলে 3 কাঠা, রাস্তার জন্য ছাড়তে হয়। আর আমাদের কিন্তু ছাড়তে হবেই না, এই নাগরিক সুবিধাগুলোর জমিটাও আপনার প্লটের সাথে অটোমেটিক্যালি প্রাইস অ্যাড করা আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি প্রজেক্ট সংক্রান্ত এই মুহূর্তে আমাদের 2 নম্বর সেক্টরের বিক্রি চলছে। আমরা যদি কি 5 কাঠা প্লট নিতে চাই, এই মুহূর্তে সি ব্লক থেকে আমরা দিতে পারবো। 3 কাঠা প্লট নিতে চাইলে এ ব্লক থেকে, 10 কাঠা প্লট নিতে চাইলে বি ব্লক থেকে। আমাদের এখানে এ ব্লকের 5 কাঠা এবং বি ব্লকের 10 কাঠা বিক্রি শেষ হয়ে গেছে। এটুকুর মধ্যে কোনো প্লট নেই, এখানেও কোনো প্লট নেই। তাহলে এই মুহূর্তে 3 কাঠা হলে এ ব্লকে আছে, আর 5 কাঠা হলে সি ব্লকে, 10 কাঠা হলে ডি ব্লকে নিতে হবে। আশা করছি আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমরা এই জায়গাগুলো থেকে প্লট নিতে পারবো। 3 নম্বর সেক্টরে আমরা জমি কেনার কাজ এখনো শুরু করিনি, সুতরাং এখানে বিক্রি করতে আমাদের জমি কিনতে আরো 3 থেকে 4 মাস লেগে যাবে। 2 নম্বর সেক্টরেরও এই বি ব্লকের এই অংশে আমাদের এখনো কোনো জমি কেনা হয়নি, সুতরাং এখানেও কেউ কোনো প্লট পছন্দ করতে পারবে না। তাহলে আমরা যেখানে যেখানে কিনতেছি সেখানে শুধু বিক্রি করছি। 1 নম্বর সেক্টরে ম্যাক্সিমাম বুকিং হয়ে গেছে, কিছু রিজার্ভ রাখা হয়েছে, রেডি করে কোম্পানি সেল করবে। সুতরাং 1 নম্বরে এই মুহূর্তে নেওয়ার সুযোগ নেই। কেউ যদি অ্যাকাউন্টে আগ্রহ প্রকাশ করে এট এ টাইমে টোটাল টাকা দেয়, তাহলে আমরা 3 দিনের মধ্যে রেজিস্ট্রি দিয়ে দিই, সেক্ষেত্রে সে নিতে পারে। বাট কিস্তিতে 1 নম্বর সেক্টরে কোনো নেওয়ার সুযোগ নেই, এবং সেটাও মাত্র ডি ব্লকে 3 কাঠা এবং 5 কাঠা, অন্য কোনো ব্লকে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো এ ছিল মোটামুটি প্রাইস সংক্রান্ত বিষয়। যদি বলি, আমাদের এই মুহূর্তে ল্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া শুধুমাত্র আপনার প্লট এবং রাস্তাঘাটের যে জমি, সেটা মিলে আমরা প্রাইস নিয়েছি সর্বনিম্ন 8 লাখ টাকা উত্তরমুখী, দক্ষিণমুখী 8.5 লাখ। টোটাল যদি কিস্তিতে কেউ নিতে চাই, মেনলি 5 বছরের কিস্তি। কেউ যদি মনে করেন কিস্তিতে ছোট করতে হবে, সেক্ষেত্রে 7 বছর বা 8 বছর পর্যন্ত আমরা বাড়িয়ে দেবো, এর ফলে প্রাইস বাড়বে না। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। এরপরে ছাড়া যদি আপনি আরো জানতে চান, যার মাধ্যমে আপনি এখানে এসেছেন, তার কাছ থেকে আরো প্রোগ্রাম শেষ করে ইনফরমেশন জানতে পারবেন। আমরা চলে যাচ্ছি দেখলাম সামারিগুলো, যেগুলো আলোচনা করেছি। পুরোগুলো উত্তরমুখী, দক্ষিণমুখী, উত্তরমুখী কর্নার, দক্ষিণমুখী কর্নারে ভাগ করা হয়েছে। 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, 20 কাঠার প্লট। রাস্তাগুলো 25, 30, 40, 50, 60 এবং 120 আমরা আগে জেনেছি। 3 কাঠার প্লটগুলো মানে মুখে রাস্তার দিকে থাকবে, প্রশস্ত হলো 36 ফিট বাই 60 ফিট। 5 কাঠা প্লটগুলো মুখটা হবে 50 ফিট আর দৈর্ঘ্য হবে 72 ফিট। 10 কাঠা প্লটগুলো 72 ফিট 100 ফিট, এবং 20 কাঠা প্লটগুলো মুখ হবে 100 ফিট এবং দৈর্ঘ্য হবে 146 ফিট। দেন হলো এরকম তৈরি হবে। আপনি ইনশাআল্লাহ আগামী 30 সালের মধ্যে এরকম আধুনিক একটা সিটি দেখতে পাবেন, যেখানে প্লটগুলো এভাবে করে প্রত্যেকটা প্লটের সামনে আপনি 5 কাঠা 5 কাঠার সামনে রাস্তাগুলো কোম্পানি এভাবে করে তৈরি করতে হবে। এটা হলো এভিনিউ রোড, এবং এই প্লটগুলো হবে সব কমার্শিয়াল প্লট। প্রচুর গ্রিন জোন রাখা আছে।
আমাদের এই প্রকল্পে, যার ফলে যে সবুজায়নের অক্সিজেনের স্বল্পতা, এই যে উষ্ণতা বৃদ্ধি, এগুলো প্রতিরোধ করার জন্য প্রচুর পরিমাণে গ্রিন জোন রাখা আছে, যেখানে সবুজায়ন থাকবে ব্যাপক হারে। এরকম সবচেয়ে সুন্দর ওয়াকওয়ে সহ আধুনিক একটা সিটি মাতৃভূমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে। আমাদের অ্যাপার্টমেন্ট জোন, কমার্শিয়াল যেগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হসপিটাল, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কনভেনশন হল, সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, পার্ক সহ লেক সামনে, এগুলো সবই থাকছে। প্রজেক্টের উত্তর সীমানায় রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট জোন। এরকম একটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট তৈরি হচ্ছে। এত সময় যেগুলো বলছিলাম সেগুলো সবই একটু এলিট শ্রেণীর জন্য। মধ্যবিত্ত যারা, যাদের সামর্থ্য একেবারেই কম, তাদের জন্য রয়েছে আমাদের সবার জন্য সহজ আবাসন। একদমই ছোট্ট আকারে মাইক্রো প্রজেক্ট, 10 কাঠার কিছু প্লট আছে 2 নম্বর সেক্টরে, এই মুহূর্তে ফাঁকা আছে সি ব্লকে। তো সেই শেয়ারগুলো, প্লটগুলো এরভাবে করে শেয়ার মেথডে নেওয়ার ব্যবস্থা আছে। 10 কাঠায় 10টা শেয়ার, একজন একটা শেয়ারের মালিক, একটা শেয়ার মানে 1 কাঠা। তাহলে মিনিমাম 7.5 লাখ টাকা সর্বনিম্ন রেট। যদি 1 তারিখ থেকে এটা 8 লাখ হয়ে যাবে। সর্বনিম্ন হলো 7.5 লাখ। বুকিং মানি মিনিমাম 20,000, ডাউন পেমেন্ট মিনিমাম 70,000, মাসিক কিস্তি হলো মাত্র 7,000। এভাবে করে কেউ দিলে 1 কাঠা প্লটের মালিক হতে পারবেন আগামী 6 থেকে 8 বছরের মধ্যে। দেন সেখানে 10 কাঠায় 10 জন ব্যক্তি মিলে 10 কাঠা, প্রত্যেক 10 কাঠায় মোট স্কয়ার ফিট হলো 7,200 স্কয়ার ফিট। একটু হিসাব নিকাশটা আমরা মনোযোগ দিব। 7,200 স্কয়ার ফিটের সবটুকুই বিল্ডিং করা যায় না। সর্বোচ্চ যৌথভাবে বিল্ডিং করলেও 70% বিল্ডিং করা যাবে, 30% ওপেন স্পেস রাখতে হবে। সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন করা যাবে 5,040 স্কয়ার ফিটের উপরে। এবং একে 4টে দিয়ে ভাগ করলে 4টা ইউনিট হবে প্রতিটা ফ্লোরে, 4 দিয়ে ভাগ করলে 1260 ইউজাবল ব্যবহার করা যাবে 1260 স্কয়ার ফিটে। আর ওপেন স্পেস গুলো রেশিও ভাগ করে দিলে সব মিলে পড়বে 1560 স্কয়ার ফিট। তাহলে আপনার ফ্ল্যাট সাইজ হচ্ছে 1560 হিসাব করা হবে, কিন্তু ভিতরে থাকবে 1260। তাহলে টোটাল G+9 গ্রাউন্ড ফ্লোর পরে 9টা ফ্লোর তৈরি হবে, প্রত্যেক ফ্লোরে 4টা করে ইউনিট। মোট ফ্ল্যাট হচ্ছে কটা? 36টা। এই 36টা ফ্ল্যাটের যদি নিজেরাই এই 10 জন বিল্ডিং করার খরচ নিজেরা বহন করে, তাহলে প্রত্যেকে 3.6 ফ্ল্যাট পাবে, 3.5টার বেশি ফ্ল্যাট পাবে। কিন্তু যদি নিজেরা বিল্ডিং করার সামর্থ্য না থাকে, কোনো ডেভেলপারকে দিয়ে যদি বিল্ডিং করায়,